হ্যালো স্টুডেন্টস, আমি রাজদীপ স্যার আবার তোমাদের সামনে চলে এসেছি আজকে একটি নতুন এবং খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো আরেকটি ক্লাস নিয়ে। তুমি জানো যে ক্লাসগুলো আমরা এই সিরিজে করাচ্ছি সেগুলো কিন্তু তোমাদের একটা জীবন বদলে দেওয়া ক্লাস এবং আমারও খুব ফেভারিট ক্লাস। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। এই ক্লাসগুলো শুধু ক্লাস বা পরীক্ষা কেন্দ্রিক নয়, তোমাদের ফিউচারে যদি তোমরা কেউ জুলজি, বটানি, ফিজিওলজি, পার্টিকুলারলি এগ্রিকালচার এবং যে কোনো ধরনের বায়োলজিক্যাল ফিল্ডে বা মডার্ন বায়োলজিক্যাল ফিল্ডে যেতে চাও, তাহলে এই বিষয়গুলো তোমাদের ভালো করে জেনে রাখা দরকার। সেজন্যই আমরা এই ক্লাসগুলো করছি। এই ক্লাসগুলোকে যদি তোমরা ভালোবেসে করো তাহলে দেখবে শুধু পরীক্ষাই নয়, এক্সামই নয়, তোমাদের নলেজ বেসটা অনেকটা বেড়ে যাবে। তোমরা হায়ার সেকেন্ডারি বেসে যে নলেজগুলো নাও সেই নলেজগুলোকে আরও তোমরা এনহ্যান্স করে নিতে পারবে। আজকের যে ক্লাসগুলোতে চলে এসেছি আমরা, সেই ক্লাসটি যে হেডিংয়ে চলবে তা হচ্ছে রেগুলেশন অফ জিন এক্সপ্রেশন বা জিনের বহিঃপ্রকাশ বাংলায় যদি বলা হয়। এই জিনিসটাকে বুঝতে গেলে তোমাদের একটু পেছন থেকে আবার ভেতর থেকে বোঝার চেষ্টা করতে হবে এক্সপ্রেশনটা মানে কি। দেখো, এতদিন অবধি তোমরা যে ক্লাসগুলো করেছো তাতে জেনেছো সেন্ট্রাল ডগমা, যেখানে ডিএনএ থেকে ডিএনএ রেপ্লিকেশন হয়, ডিএনএ থেকে আরএনএ ট্রান্সক্রিপশন হয় এবং আরএনএ থেকে প্রোটিন ট্রান্সলেশন যে প্রসেসটা হয় তার মধ্যে দিয়ে পরপর ধারাবাহিকভাবে চলে। এবার এইটুক বুঝে গেছি যে যে কোনো অর্গানিজমের জেনেটিক মেটেরিয়াল মেইনলি ডিএনএ। সাম অফ দ্য অর্গানিজমের ক্ষেত্রে লাইক ভাইরাসেস অ্যান্ড আদার সাম ব্যাকটেরিয়াস আছে যাদের ক্ষেত্রে আরএনএও জেনেটিক মেটেরিয়াল হিসেবে কাজ করে, বাট মোস্ট অফ দ্য কেসেসে অর্গানিজমদের ক্ষেত্রে ডিএনএ ইজ মেইন রেসপন্সিবল ফর এনি এক্সপ্রেশন। এবার ডিএনএর মধ্যে থাকে জিন। তোমরা জানো ডিএনএ একটা থ্রেড লাইক স্ট্রাকচার, আমাদের বডির জেনেটিক মেটেরিয়াল নিউক্লিওটাইড দিয়ে তৈরি। তার এক একটা পোর্শন হলো ছোট ছোট পোর্শন, দিজ আর কল্ড জিনস। অ্যাকচুয়ালি জিন কোনটা? হুইচ ইজ দ্য অ্যাক্টিভ পার্ট বা ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ। এর আগে ট্রান্সক্রিপশন যে তোমরা দেখেছো, ট্রান্সক্রিপশন কোথা থেকে হয়? শুধুমাত্র জিন পার্ট থেকে হয়, হোল ডিএনএ থেকে কিন্তু ট্রান্সক্রিপশনটা হয় না। তাহলে ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ পার্টগুলোই আমাদের জিন। সেই জিনের মধ্যে কতগুলো রেগুলেটর পার্ট থাকে, কতগুলো স্ট্রাকচারাল পার্ট থাকে, সেগুলো অলরেডি আমরা জেনে নিয়েছি প্রিভিয়াস ক্লাসগুলোতে। আজকে আমরা জানবো যে জিনটা এক্সপ্রেস করে কি করে, বা সেটা জিনটাই যে জিন এক্সপ্রেস করে কি, কার মাধ্যমে, কোন প্রোডাক্ট তৈরির মাধ্যমে জিন তার এক্সপ্রেশন করে। মানে আমি ব্যাপারটা বোঝাতে চাইছি, আজকে যে অর্গানিজমদের আমরা বাইরে থেকে দেখতে পাই, দ্যাট ইজ দ্য এক্সপ্রেসড রূপ বা সেটাই এক্সপ্রেশন। একটা গরুকে গরুর মতো দেখি বা মানুষকে মানুষের মতো, বা একটা প্ল্যান্টকে তার অর্গানিজমটা আমরা বাইরে থেকে দেখতে পাই, দ্যাট ইজ দ্য এক্সপ্রেশন। সেই এক্সপ্রেশনটা তো একটা প্রোটিন এবং সেটা প্রোটিন সিনথেসিসে আমরা দেখেওছি। এবার সেই প্রোটিন সিনথেসিসে যে এক্সপ্রেশনটা করে তার তো কোনো একটা প্রুফ লাগবে, কোনো প্রমাণ লাগবে। সেই প্রমাণটাই আমরা জেনেটিক এক্সপ্রেশনের মধ্যে দিয়ে দেব। আমরা যখন এর আগে তোমাদের মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স পড়িয়েছিলাম, তখন আমরা একটা কথা বারবার বলেছিলাম যে জিন এক্সপ্রেস করে লটস অফ এনজাইম প্রডিউসের মাধ্যমে। অর্থাৎ এই এনজাইমগুলো তার কতটা বেরোবে, তাকে কম বেরোবে নাকি অ্যাক্টিভ বেরোবে নাকি ইনঅ্যাক্টিভ বেরোবে, তার উপর দিয়ে যে প্রোটিন ম্যানুফ্যাকচারিং, যে প্রোটিন দিয়ে আমরা তৈরি হয়েছি, আমাদের বডিগুলো যে বোন তৈরি হয়েছে, সমস্ত কিছুই কিন্তু এইভাবে এক্সপ্রেসড হয়, কন্ট্রোলড হয়। তাহলে সবার প্রথমে আমাদের যদি দেখতে পাই যে এনজাইমগুলো বা উৎসেচক বাংলায় বলে, বা এনজাইমগুলো ঠিকঠাকভাবে রিলিজড হচ্ছে, এনজাইমগুলো আমাদের মেটাবলিক অ্যাক্টিভিটিকে এনহ্যান্স করছে, তার জন্য বডিটা গুড ওয়েতে এক্সপ্রেসড করছে, সেই এক্সপ্রেশনটাই আমরা এখানে প্রুভ করব কিছু এক্সপেরিমেন্টের মাধ্যমে। আর সবার আগে বলে রাখি, অন দ্য এক্সামিনেশন পয়েন্ট অফ ভিউতে এই রেগুলেশন অফ জিন এক্সপ্রেশন, যেটাকে তোমরা তোমাদের বইতে জেনারেলি কমন ল্যাঙ্গুয়েজে ল্যাক অপেরন বলে জেনে থাকো, সেই ল্যাক অপেরনের যে ডেসক্রিপটিভ কোশ্চেন অ্যাজ ওয়েল অ্যাজ শর্ট কোশ্চেন, সেগুলো অল্টারনেটিভ ইয়ারে এক্সামের জন্য ভেরি ইম্পর্টেন্ট।
একটা দুটো এই যে এক্সাম্পল আমরা দেব, সেই এক্সাম্পলটাকে যদি বুঝতে পারি যে জিন কিভাবে এই এক্সপ্রেশনটাকে কন্ট্রোল করে কোনো লোয়ার অর্গানিজমে, কারণ আমরা আমাদের যখন এক্সপেরিমেন্ট করি তখন কোনো একটা লোয়ার অর্গানিজম দিয়ে আমরা সেটাকে এক্সপেরিমেন্ট করি, তাহলে আমাদের এখানে লোয়ার অর্গানিজম হিসেবে ইকোলাই ব্যাকটেরিয়াকে নেওয়া হয়। ইকোলাই ব্যাকটেরিয়া তোমরা জানো আমাদের বায়োলজিতে ভেরি ইম্পর্টেন্ট একটা লিভিং অর্গানিজম, যার ওপরে আমরা অনেকগুলো এক্সপেরিমেন্ট করে থাকি। এখানেও আমরা রেগুলেশন অফ জিন এক্সপ্রেশনে সেই ইকোলাইয়ের উপরেই একটা এক্সপেরিমেন্ট করব। সেই এক্সপেরিমেন্টটাকে আমরা ডিটেলে ওয়ান বাই ওয়ান জানবো। প্রথমে যে থিওরিটা দেব সেই থিওরির মধ্যে একটু ক্লাস্টার নলেজ লাগতে পারে, কিন্তু সব শেষে আমি এই নলেজটা শেষে তোমাদের একটা কনসলিডেট হইতে একটা স্লাইড শো দেখিয়ে দেব, যেখানে তোমরা পুরো জিন এক্সপ্রেশন ল্যাক অপেরন একেবারে সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে। আমি আরেকটা কথা বলি সবাইকে, আমি তোমাদের জন্য আছি বিষয়গুলোকে বুঝিয়ে দেবার জন্য। এখানে যদি আমি এখানে নোট ডিকটেট করতাম, তাহলে নোট ডিকটেট করলে তোমরা সেই নোট ডিকটেট করে সেটাই তোমরা এক্সামে লিখে দিতে, আমি সেরকমটা পছন্দ করি না। আমার কাছ থেকে তোমরা কনসেপ্টটা ক্লিয়ার করবে, আর যখনই কোনো কিছু লিখবে, লেখার সময় তোমাদের যে বইগুলো অ্যাভেলেবেল আছে তোমাদের হাতের সামনে, বিভিন্ন রাইটারের বই আছে, বিভিন্ন পাবলিশারের বই আছে, সেই বইগুলোতে যে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করা হয়েছে তোমরা সেই ল্যাঙ্গুয়েজগুলো সুন্দরভাবে দিয়ে দেবে। কারণ সায়েন্সের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজের সেরকম কোনো ব্যারিয়ার নেই, বাট গুড ল্যাঙ্গুয়েজ, গুড গ্রামারিটিক্যাল মোটামুটি একটু কারেক্ট হতে হবে, এবং সেটা যেন তোমার পরিষ্কারভাবে বোঝা যায়। সেরকমভাবে ইন ইংলিশ অলসো, ইন বেঙ্গলি অলসো, দুটোর ক্ষেত্রেই তোমাদের বুকের হেল্প নিতে হবে, কিন্তু মাথায় থাকবে এই কনসেপ্টগুলো কি দেওয়া হয়েছে। ক্লাস কিন্তু এজন্যই, মনে রাখবে আমি ক্লাস হিসেবে তোমাদের কাছে কনসেপ্ট দিচ্ছি। লিখতে গেলে ইউ হ্যাভ টু ফলো দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইউর বুকস অ্যান্ড দ্য ড্রয়িংস অফ ইউর বুকস। আমরা এখানে যে ড্রয়িংগুলো দিয়েছি সেই ড্রয়িংগুলো তো তোমরা কালারফুল ড্রয়িং, সেগুলো যে হুবহু তোমরা দিতে পারবে তোমাদের কপি বুকে, তার দরকার নেই। আমাদের দরকার আছে বইয়ের ল্যাঙ্গুয়েজ এবং বই থেকে দেওয়া কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ড্রয়িংস, এবং ল্যাক অপারেনের ক্ষেত্রে দিস ড্রয়িংস অলসো আর ভেরি ইম্পর্টেন্ট। সো লেটস স্টার্ট উইথ আওয়ার today's topic, regulation of gene expression. That means how gene regulates the expressed characters of any organism, কারণ আমরা পড়ছি molecular basis of inheritance. Let's proceed. What is gene expression, যেটা অলরেডি তোমাদের সামনে কিছুটা বলে দিয়েছি। আমি এখানেও তোমাদের সেই লাইনগুলো যেখানে লেখা আছে সেই লাইনগুলো তোমাদের সামনে প্রুফ হিসেবে রাখছি, যে বুঝতে পারবে যে সেই লাইনগুলোতে এইভাবে কিছু লাইন তোমাদের কাছে লিখতে হবে। The process by which genetic code, the process by which genetic code, এর আগে genetic code তোমাদের বলেছি, directs protein synthesis. Protein synthesis কে তারা কন্ট্রোল করে বা ডিরেক্টরের রোল প্লে করে বা ডিরেক্ট করে, এবং তার জন্য আমাদের জানতে হবে ট্রান্সক্রিপশন, অলরেডি আমরা জেনে নিয়েছি, এবং ট্রান্সলেশন, দ্যাট ইজ অলসো আমরা জেনে নিয়েছি। কোথায়? সেন্ট্রাল ডগমাতে। ট্রান্সক্রিপশন কোথায়? ডিএনএ টু আরএনএ, and translation RNA to protein। এই জায়গাতে আমাদের এই কন্ট্রোলটা করে নিতে হবে। দেখো এখানে একটা ড্রয়িং আছে, সেই ড্রয়িংটাকে যদি তোমরা একটু ভালো করে ইম্পর্টেন্টলি দেখো তাহলে দেখতে পাবে একদম আপার স্ট্রাকচারটি একটা ডিএনএ স্ট্রাকচার, তার একটা পার্ট জিন, আমি ধরে নিচ্ছি এটা একটু জিন, এবং কোন পার্টটি জিন? এই যে ছোট্ট যে পার্ট থেকে আমাদের ট্রান্সক্রিপশন হয়েছে, ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ, তারপরে এখান থেকে একটা mRNA জেনারেট হয়েছে, এই mRNA এর উপরে কি আছে? কোডন। তাকে এই যে টিআরএনএ গুলোর মধ্যে আছে এখানে অ্যান্টিকোডন, এই কোডন এবং অ্যান্টিকোডন টিআরএনএ এর একদম উপরে আছে প্রোটিন। সেই প্রোটিনগুলো পরপর ওই mRNA মেসেঞ্জার আরএনএ যার মধ্যে কোডন আছে সেই কোডনকে দেখে দেখে কপি করে করে তার উপরে কমপ্লিমেন্টারি টিআরএনএ গুলো এসে বসবে, এবং সেই টিআরএনএ এর সঙ্গে যে লেগে আছে অ্যামাইনো অ্যাসিড গুলো সেগুলো পরপর তারা গাঁথনি করে যাবে বা একটা স্ট্রাকচার দিয়ে দেবে প্রোটিনের, পলিপেপটাইড বন্ড তৈরি করে, এবং সেই প্রোটিন দিয়ে তৈরি হবে আমাদের ডিজায়ার্ড এনজাইমস অ্যান্ড ডিজায়ার্ড কেমিক্যালস। দ্যাট কেমিক্যাল ইন কোর্স অফ টাইম আমাদের বডির প্রোটিনগুলোকে তারা আরো হাইলি মডিফাইড রূপে এক্সপ্রেস করবে। কেউ সেলের ওয়াল তৈরি, কেউ মেমব্রেন বানাবে, কেউ সেল ওয়াল, অবভিয়াসলি সেল ওয়ালও স্যাকারাইড থাকে ঠিকই, তার মধ্যেও কিছু প্রোটিন কম্পোনেন্ট থাকবে। হোল সেল অর্গানিজম হবে, একটা সেল হবে, এবং ট্রিলিয়ন ট্রিলিয়ন সেলগুলো যখন ঠিকভাবে তার টার্গেট অনুসারে নির্দিষ্ট জায়গায় গিয়ে সেটা
বসে যাবে, সেটা সেল ডিভাইড করবে এবং একটা অর্গানিজম তার এক্সপ্রেশনটা ডেভেলপ করতে শুরু করবে। ছোট থেকে বড় হবে, একটা ছোট গাছ, ছোট ছিল সেটা বড় হয়ে যাবে, ছোট একটা অর্গানিজম, বাচ্চা থেকে বড় হবে, যে কোনো ধরনের মেটামরফোসিস হবে, এভরিথিং হবে। তবে সবার আগে শুরু হবে, যদি আমরা দেখতে পারি যে পার্টিকুলারলি যে এনজাইমটা, আমরা জানি এনজাইমের মোস্ট অফ দ্য মেইন কম্পোনেন্টস আর প্রোটিন, তাহলে সেই প্রোটিনটা এখান থেকেই সিনথেসিস হবে। কাজে সেই প্রোটিনটা যদি পারফেক্টলি সিনথেসিস হয়, পারফেক্ট এনজাইম বেরোবে, পারফেক্ট এনজাইম পারফেক্ট মেটাবলিক অ্যাক্টিভিটি করবে, পারফেক্ট মেটাবলিক অ্যাক্টিভিটি আলটিমেটলি আমাদের এক্সপ্রেস করে দেবে একটা অর্গানিজমে, অ্যাজ ওয়েল অ্যাজ লটস অফ নেসেসারি কেমিক্যালসে। কাজে এইভাবে কিন্তু জিন এক্সপ্রেশনটা কন্ট্রোলে, যেটা আবার বলছি, দেখো এখানে একটা লাইন তোমরা এখানে জেনে নিতে পারো, বা আমার কাছে এখানে লাইনটা দেওয়া আছে, তোমরা এটাকে তুলেও রাখতে পারো। অল দ্য জিনস মে নট এক্সপ্রেসড অলওয়েজ, sometime it is better not to expressed। এটাও একটা খুব ইম্পর্টেন্ট কথা। অল দ্য জিনস মে নট এক্সপ্রেসড অলওয়েজ, আমাদের অর্গানিজমের মধ্যে কোন কোন জিন তার দরকার মতো নিজেকে এক্সপ্রেস করে, কখনো সেটা দরকার মতো এক্সপ্রেস করে না, সাপ্রেস করে। কোনো কাজকে যদি আমরা কন্টিনিউয়াসলি ওভার অ্যাক্টিভ হয়ে যায়, ওভারভাবে আমরা করে ফেলি, তাহলে সেটা অনেক সময় আমাদের লস করে যেতে পারে, সেটা আমাদের ক্ষতির কারণ হয়ে যেতে পারে। আবার কখনো কোনো কোনো জিনিস হতে পারে যেটা এক্সপ্রেশন করা দরকার আছে। আমি একটা নর্মাল এক্সাম্পল দিচ্ছি যাতে ব্যাপারটা তোমাদের মাথায় ঢোকে। ধরো আমরা যখন ফুড ইনটেক করি, একটা ফুডের মধ্যে আমাদের মেইন কম্পোনেন্টস কি? প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেটস। এবার সেই ফুডটা আমরা কোনটা কতটুক নিয়েছি সেটা তো আমরা আগে থেকে সেভাবে মেপে স্থির করতে পারি না, আমরা ওভারঅল আমাদের ফুডের মধ্যে দিয়ে সেটা এনগালফ করে নিই। এনগালফ করার সঙ্গে সঙ্গে সেখানে যেটা যে পরিমাণ এনজাইম দিয়ে সেই ফুডটাকে স্প্লিট আপ করতে হেল্প করবে, প্রোটিনটা হয়তো মিট যদি আমরা নিই তাতে প্রোটিন বেশি আছে, তখন প্রোটিওলাইটিক এনজাইমস, আবার বলছি প্রোটিওলাইটিক এনজাইমস তার রিকোয়ারমেন্ট বেশি হবে। আবার যদি কার্বোহাইড্রেট রিলেটেড কোনো ফুড বেশি করে খাই, তাহলে কার্বোহাইড্রেট স্প্লিটিং এনজাইম, দ্যাট ইজ অ্যামাইলোলাইটিক এনজাইমের তখন মোর রিকোয়ারমেন্ট হবে। সেরকমই ফ্যাট খেতে গেলে লাইপোলাইটিক এনজাইমের আমাদের বেশি দরকার হবে। কিন্তু আবার যখন আমি ফুড ইনটেক করছি না, মনে করো আমার মাউথ ইজ কমপ্লিটলি স্টপ হয়ে আছে ফুড ইনটেকের থেকে, তখন আমার বডিতে সে সময় কোনো এনজাইমও রিলিজ হয় না। এবার এই জায়গাটাতে একটা অদ্ভুত ব্যাপার আছে, যদি যে ফুডটা আমার মধ্যে ঢুকবে সেই ফুডটার সেই পরিমাণে যদি এনজাইম রিলিজ হয়, মেটাবলিক অ্যাক্টিভিটি বেটার হবে। কিন্তু আমি যখন খাচ্ছি না, ফুড ইনটেক করছি না, তখনও যদি সেই এনজাইমগুলো রিলিজ হতে থাকে, দ্যাট উইল বি দ্য ওয়েস্টেজ অফ এনজাইমস, সেই এনজাইমগুলো ওয়েস্টেজ অফ প্রোটিনস। এইভাবে করে কখনো কখনো যে লাইনটা এখানে বলা হয়েছে, ইট ইজ বেটার নট টু এক্সপ্রেস, তাহলে কখনো কখনো কোনো রেগুলেশন, সেটাও কিন্তু একটা রেগুলেট, তার মানে ইট ইজ আ রেগুলেটিং ফাংশন। তাহলে আমাদের অ্যাজ পার আওয়ার নিড, সামটাইমস সাম এনজাইম নিড টু বি এক্সপ্রেসড, সামটাইমস সাম এনজাইমস নিড টু বি সাপ্রেসড। তাহলে এই যে কোনো কিছুকে ইনক্রিজ করা বা কোনো কিছুকে ডিক্রিজ করা, লাইক আওয়ার রেগুলেটর অফ দ্য ফ্যান, ফ্যানের রেগুলেটরের মতো এই যে আমরা কন্ট্রোল করি নিজেদের বা আমাদের বডিতে, সেই কন্ট্রোলিং মেকানিজমটাও কিন্তু জিনই এক্সপ্রেস করে। তাহলে জিনের এই যে এক্সপ্রেশন অথবা লেস এক্সপ্রেশন, এটা আমাদের বডিতে একটা ব্যালেন্সে চলে। এই ব্যালেন্সে চলার জন্য আমরা এনি অর্গানিজম, আমরা আমাদের বেশি ডিজিজড হই না বা অসুস্থ হই না, আমরা নর্মাল ভাবে সারা বছর বা সারা জীবন ধরে একটা অর্গানিজম টিকে থাকি। তো এইভাবে করে কিন্তু জিনই আমাদের বডিকে কন্ট্রোল করে। তাহলে একটা কথাকে আমি যখন আমার লাইফে পড়ানো শুরু করি, সবসময় বলে থাকি যে এভরিথিং ইজ কন্ট্রোলিং বাই দ্য জিনস। এমনকি আমাদের যখন লিথাল জিনের কনসেপ্ট তোমাদের কাছে এসেছিল, বা কখনো হয়তো আমি বলেছিলাম যে ইভেন এটাও নাকি বলা হয় একটা হিউম্যান বিং এর বা কোনো অর্গানিজমের তার লাইফটাও, ন্যাচারাল ডেথের কথা বলছি, ন্যাচারাল লাইফ, ন্যাচারাল ডেথ, অ্যাক্সিডেন্টালের কথা নয়, সেগুলো কিন্তু জিন দিয়ে এক্সপ্রেস করে। দেখা যায় কোনো কোনো ফ্যামিলিতে একটা অর্গানিজমের বা কোনো একটা অর্গানিজমের, বা সেটা যে কোনো অর্গানিজম হতে পারে, মানুষ হতে পারে, তোমরা দেখেই থাকো খুব লং লিভিং হয়ে থাকে, ন্যাচারাল ডেথটা খুব লং লিভিং, 90+ প্রায় 100 ইয়ার্সেও, জাপানে যেরকম 100 ইয়ারের আমাদের লিভিং অর্গানিজম বা মানুষ দেখা যায়। আবার কোথাও কোথাও দেখা যায় উইদিন 60 to 70-র মধ্যেই কোনো বাড়িতে বা ফ্যামিলিতে তাদের ডেথ রেটটা বেশি দেখা যায়। কারণ এগুলো কিন্তু সেই জিনের মধ্যেই কোডিং আকারে দেওয়া থাকে, সেই কোডগুলো তার নির্দিষ্টভাবে যখন এক্সপ্রেস করে, সেভাবেই কিন্তু তাদের মধ্যে এক্সপ্রেস হয়ে যায়। কখনো যদি লিথাল জিন এক্সপ্রেস করে যায়, লিথালিটি মিনস দ্য ডিস্ট্রাকটিভ, ব্যাড জিনস,
তখন খুব তাড়াতাড়ি অর্গানিজমটার মধ্যে তাদের ডেথের দিকে চলে যায়। বা কারো কারো ক্ষেত্রে দেখবে যখন এজ যত অনেকটা এজ হয়ে গেল তাদের মধ্যে এজের লক্ষণ দেখা যায় না। আবার অনেকের 50+ হলেই তাদের মধ্যে আমাদের ফেসের মধ্যে বলিরেখা দেখা দিচ্ছে বা তাকে ওল্ড এজ বলে মনে হচ্ছে। সবই কিন্তু জিন এক্সপ্রেশন। তাই এই জিন এক্সপ্রেশনটাকে যদি দেখা যায় যে কিভাবে এই জিনটা কন্ট্রোল করছে, আমি তো তোমাদের স্টেটমেন্টটা দিয়ে দিলাম যে জিন ইজ কন্ট্রোলিং এভরিথিং, কিন্তু তার জন্য তো কোনো প্রুফ লাগবে। আমাদের এইচএস বায়োলজি বলে দেয় সেই সব কয়টাকে প্রুফকে আমাদের সামনে এক এক করে নিয়ে আসতে হবে, যে কি করে আমরা প্রুফ করব যে জিনটা কি করে এক্সপ্রেস করে, জিনের এক্সপ্রেশনটা আমাদের কিভাবে আসে। তাহলে চলো আমরা নেক্সট পার্টে চলে যাই, জিনের এক্সপ্রেশনটাকে কিভাবে আমরা রেগুলেট করি, তার জন্য মেকানিজম, মেশিনারিজ, কি কি রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্টগুলো এক এক করে জেনে নিয়ে আমি সব শেষে তোমাদেরকে কনসলিডেট করে খুব ইজি ওয়েতে জিন এক্সপ্রেশনের পুরো কনসেপ্টটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো যে লেখাগুলো আছে সেই লেখাগুলো যদি আমরা একবার দেখে নিতে পারো, তোমরা এই লেখাগুলো তো বইতেই পাবে, তাহলে এই লেখার লাইনগুলো যদি একবার ক্লিয়ার হয়ে যায় তাহলে তোমরা বই থেকে পড়ে আমার কথাগুলোর সঙ্গে মিলিয়ে বুঝতে পারবে। আমি আবারও বলেছি, এখানের থেকে লেখা তোমরা ধার করতে পারো, বাট বুকের লেখাকে পরপর সাজিয়ে যদি ঠিকমতো প্র্যাকটিস করে না লেখা যায়, অ্যাট দ্য টাইম অফ এক্সামিনেশন আমরা ভালো করে লিখতে পারি না। তো যে লেখাটা আছে সেটা আমরা একবার দেখে নিই। কন্ট্রোলিং দ্য জিন এক্সপ্রেশন টু এনশিওর মানে যে কোনো কিছুকে সেটাকে পারফেক্ট করে দেবে। এনশিওর অ্যাপ্রোপ্রিয়েট জিন গেট এক্সপ্রেসড অ্যাট রাইট টাইমস। তাহলে রাইট টাইমে যদি আমি এক্সপ্রেস না করতে পারি তাহলে আমার কিন্তু কোনো কাজের কাজ হবে না। আজকে খুব গরম লেগেছে, গরমের সময় রাইট টাইমে আমি ফ্যানটাকে এক্সপ্রেস করি, সে সময় ফ্যানটা যদি আমার না চলে তাহলে তো সেটার কোনো ইউটিলিটি নেই। আবার কখনো এমনও হতে পারে, এমন একটা কন্ডিশন এলো যখন আমাকে যে ফ্যানটি আমি চালাচ্ছি সেটা খুব হাই স্পিডে আছে, সেটাকে আমাকে কন্ট্রোল করতে হবে, সেটাকে স্পিডটাকে লো করতে হবে। আমি কোনো একটা কাজ করছি, সেটা টু হাই স্পিড, ইট মে কজ সাম প্রবলেম। তখন এই যে কন্ট্রোলিং, তার মানে রেগুলেটর আমাদের কোথায় আছে? আমাদের ফ্যানের মধ্যে আজকাল অনেক বাড়িতে রেগুলেটর থাকে না, বাট তোমরা জানবে যে ফ্যানের রেগুলেটর হলে আমরা কিন্তু রেগুলেট করলে ফ্যানের স্পিডটাকে কমাতে পারি। এই যে রেগুলেশন, সেটাকে আমরা রাইট টাইমে রাইট পার্টে জিনকে এক্সপ্রেস হওয়ার জন্য আমরা বলছি। একই রকম কথা জিন এক্সপ্রেশন এখানেও আছে। দেখো, বোঝাতে গেলে আমাদেরকে বেশ কিছু উদাহরণ দিতে হয়। আমরা জানি একটা বাচ্চা, আমরা মানুষ যেহেতু, মানুষের এক্সাম্পলগুলো বেশি দিলে তোমরা বুঝতে পারবে। একটা মানুষ ছোট থাকে, বাচ্চা অবস্থায় থাকে, 8-10 বছর, 11 বছর, 12 বছর, এই যে সময়, তারপরেও তার মধ্যে একরকম থাকে, হঠাৎ করে অ্যাব্রাপ্ট একটা চেঞ্জ আসে। কিরকম? হরমোনাল এক্সপ্রেশনের কারণে দেখা যায় ছেলেদের এবং মেয়েদের নানা রকম পরিবর্তন আসে। সেই পরিবর্তন, সেটাও তো একটা কন্ট্রোলিং। আজকে যদি কোনো কারণে সেই সময়তে রাইট টাইমে সেটা এক্সপ্রেস না হয় তাহলে আমাদের ডাক্তারের কাছে যেতে হয়। দেখা যাচ্ছে 12 বছর 13 বছর হয়ে গেছে, একটি ফিমেলের মেনস্ট্রুয়েশন ঘটছে না, অথবা একটা মেলের তার যেরকম যে লক্ষণগুলো প্রকাশিত হতে হয় সেগুলো প্রকাশিত হচ্ছে না। যদি সেটা আরো বেশি হয়ে যায় তাহলে জিনটা ঠিকমতো এক্সপ্রেস করেনি, তার জন্য এটা একটা মেডিকেল ক্রাইসিস তৈরি হতে পারে। তাহলে রাইট টাইমে জিনের এক্সপ্রেশনটা দরকার আছে। সেরকমই ওল্ড এজ হয়ে গেল, একটা টাইমের পরে জিন তার এক্সপ্রেশনটা দিয়ে দেয় এবং তার জন্য ওল্ড এজের যে লক্ষণগুলো বা এজিং বা সেনেসেন্স দেখা দিতে পারে। তাহলে রাইট টাইম এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট আমাদের ক্রাইটেরিয়া। সেটাকে কে কন্ট্রোল করে? আমাদের মধ্যে কেউ যদি বলে দেয় যে দিস ইজ, এর আগে কি ছিল, যখন বিজ্ঞান মানুষ জানতো না, সবাই ভাবতো এটা বুঝি কোনো একটা ভগবান বা গড বা আল্লাহ বা যারা আছে তাদের কোনো ক্রিয়েটেড কোনো ব্যাপার। কিন্তু বিজ্ঞান কিন্তু সরাসরি সেটাকে সমর্থন করে না। তারা বলে হ্যাঁ, তার সঙ্গে আমার ডে টু ডে লাইফস্টাইল নির্ভর করে। অবশ্যই সে লাইফস্টাইল পরেও একটা ব্যাপার আছে, জিন যদি তার এক্সপ্রেশন করে, একজন মানুষ একেবারে হাইলি গুড কোয়ালিটি লাইফস্টাইল মেনটেন করে চললো, তাহলে কি সে 200 বছর 250 বছর বাঁচতে পারবে? পারবে না। আবার একটা টর্টোয়েজ, সে কিন্তু তার নর্মাল জিন এক্সপ্রেশনে সে 300 ইয়ার, 250, 300 এরকম ইয়ার বেঁচে থাকে। এটাও তার জিন এক্সপ্রেশনেরই রেজাল্ট। কাজে জিন এক্সপ্রেশন রাইট টাইমে রেজাল্ট করাটা খুবই দরকার। জিন এক্সপ্রেশন ক্যান বি রেগুলেটেড বাই এনি অফ দিস স্টেজেস। কোন কোন স্টেজে জিন এক্সপ্রেশনটা কন্ট্রোলড হতে পারে? তাহলে জিন এক্সপ্রেশনটা কোথায়? সেই আবার চলে আসবো তোমাদের সেন্ট্রাল ডগমাতে। সেন্ট্রাল ডগমা কি ছিল? ডিএনএ টু আরএনএ, আরএনএ টু প্রোটিন, সেখানে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, প্রোটিন সিনথেসিস, ট্রান্সলেশন ছিল। তাহলে এখানে আমরা দেখি কোন কোন জায়গাটা আমাদের মেইনলি জিন এক্সপ্রেশনটা কন্ট্রোল করতে পারি, বা কোন জায়গাটা দিয়ে আমার বডি নিজে থেকে জিন এক্সপ্রেশনটাকে কন্ট্রোল করে।
নিজে থেকেই তার কিছু অ্যাক্টিভিটি করে দেবে, কোনো অ্যাক্সিডেন্টাল ঘটনা ছাড়া। সবার প্রথমে ট্রান্সক্রিপশন, এটাকে নিয়ে তোমরা প্রচুর ডিটেলে আলোচনা করেছি, বুঝে গেছো। তাহলে mRNA, tRNA, rRNA এগুলো সব তৈরি করবে। তারপরে সেকেন্ড পয়েন্টে প্রসেসিং অফ প্রি mRNA টু ম্যাচিওর mRNA, এই জায়গাটাও কিন্তু জিন এক্সপ্রেশনটা একটা ইম্পর্টেন্ট। ধরো প্রসেসিং কোথায়, HNRNA, হেটেরোজেনিয়াস আরএনএ বলেছিলাম, যার মধ্যে এক্সন ইন্ট্রন মেশানো থাকে। সেখানের মধ্যে আমরা ইন্ট্রন পার্টগুলোকে কেটে বাদ দিয়ে দিই, এক্সনটাকে অর্থাৎ এফেক্টিভ পার্টগুলোকে নিয়ে আমরা এক্সপ্রেসড পার্টটাকে, এক্সন মানে এক্সপ্রেসড পার্ট, সেটাকে নিয়েই সেই আরএনএটা mRNAটা ক্রিয়েটেড হয়। তাহলে এখানে প্রি mRNA যেটার মধ্যে ভেজাল রয়ে গেছে, আর ম্যাচিওর mRNA যেটা সঠিক কোডগুলোকে ক্যারি করছে। তাহলে এই জায়গাতে একটা কন্ট্রোলিং হয়ে থাকে। ট্রান্সক্রিপশন অফ mRNA ফ্রম নিউক্লিয়াস টু সাইটোপ্লাজম, ট্রান্সপোর্ট, এই জায়গায় ট্রান্সক্রিপশন না বলে আমরা বলবো ট্রান্সপোর্ট। কিভাবে, যে এবার কি হলো, যে mRNAটা ম্যানুফ্যাকচার হয়ে গেল একটা সিঙ্গেল থ্রেড, সেটা নিউক্লিয়ার পোর্ট দিয়ে সাইটোপ্লাজমে চলে গেল, সাইটোপ্লাজমে গিয়ে তার কাজ শুরু করলো, অর্থাৎ সেখানেও সে কিছু প্রোটিন সিনথেসিস করলো। এখানে প্রোটিন সিনথেসিস মানে ইন দ্য ফর্ম অফ এনজাইমস, আর এনজাইম ঠিকঠাক ভাবে হলে, আর এনজাইমের মধ্যে কি, এনজাইমের মধ্যে প্রোটিন আছে, তো সেই প্রোটিনগুলো ঠিকঠাক ভাবে যদি কাজ করে তাহলে এনজাইম বডির অ্যাক্টিভিটিকে, ক্লাস 11-এ তোমরা ভালো করে জানো, আমাদের বডিকে কিন্তু ডিরেক্টলি কন্ট্রোল করছে কে, এনজাইমস, আর এনজাইমগুলো তৈরি করছে কে, জিন। এইটাই আমাদের কিন্তু এই সিরিজটা বুঝে নিতে হবে। এনজাইম ঠিকঠাক ভাবে তৈরি হয়ে গেলে আমার বডি একদম পারফেক্ট কাজ করবে। এনজাইম যদি রং ইনফরমেশন দেয় তবে আমার বডিতে এজিং আসবে বা অন্যান্য এক্সপ্রেশন গুলো দেখা দেবে। তাহলে এনজাইম 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 রাইটলি প্রডিউস করার জন্য দরকার আছে। এবার আছে সবশেষে ট্রান্সলেশন। ট্রান্সলেশন মানে জানো তোমরা প্রোটিন সিনথেসিস, আর এই ট্রান্সলেশনই আলটিমেট রেজাল্ট করছে যে কোনো একটা অর্গানিজমের এক্সপ্রেশন। এই যে আমাদের যে বডিটা দেখছে, যে গাল তৈরি হচ্ছে সুন্দর বা যা কিছু, সবকিছু কিন্তু এই জিন এক্সপ্রেশনের ফলে। আমি একটা কথা অনেকবার বলে থাকি, হরমোনও কিন্তু একটা প্রোটিনের কম্পোনেন্ট। আজকে একটা মানুষকে বলে মনে হচ্ছে আচ্ছা কেনই বাবা আইব্রোটা ঠিক এখানেই হলো, কেনই যে আমাদের বিয়ার্ড গুলো তার একটা নির্দিষ্ট জায়গায়, এটা তো একটা নর্মাল স্কিন পার্ট, বাট আমার চোখের নিচে হয়নি। কেন হয়নি? কারণ সেই জিন এক্সপ্রেশনের গুলোকে নিয়ে সেই প্রোটিন গুলোকে বা এনজাইম গুলোকে অ্যাক্টিভ করার মতো এরিয়া কোথায় আছে? আমার গালে আছে, আইব্রোতে আছে, বা যেখানে যেখানে হেয়ার গ্রোথের মতো ব্যাপার আছে সেসব জায়গায় আছে। ফলে তারা সেই এনজাইমটাকে নিয়ে, সেখানে হরমোনটাকে নিয়ে, সেই হরমোনকে সেখানে রিসেপ্টরকে গ্রো করিয়ে সেই জায়গাগুলোতে বিয়ার্ড গুলোকে গ্রো করাচ্ছে বা আইব্রো গ্রো করাচ্ছে, যে কোনো জায়গায় গ্রো করাচ্ছে না। আবার অনেকে হাইপারট্রিকাস মানুষ দেখবে, গোটা শরীরের মধ্যে লোমে ভর্তি, একদম চোখ মুখ কপাল অব্দি লোম হয়ে গেছে। তার মানে তাদের সেখানে সেখানে এক্সপ্রেসিভ জিনটাকে রিসিভ করার মতো তাদের একজন রিসিপ্টর আছে সেলের মধ্যে, সেই রিসিপ্টরও কিন্তু এইভাবে করে এক্সপ্রেশনে কিছুটা হেল্প করে। তাহলে সবশেষে তাহলে জিন এক্সপ্রেশনটা বুঝতে গেলে এই বিষয়গুলোকে তোমাদের পরপর ভালো করে জেনে নিতে হবে। এবার জিন এক্সপ্রেশনের পেছনে যে যে আমাদের সায়েন্টিস্টদের রোল আছে বা অবদান আছে তাদের কয়েকজনকে জেনে নিতে হয়, এগুলো এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। যে ছবিগুলো দেখছো এখানে তিনজন মেন সায়েন্টিস্টদের নাম দেখা যাচ্ছে, লোফ, জেকব এবং মোনাড। এই তিনজন যে সায়েন্টিস্ট আছেন তারা কিন্তু আমাদের খুব মডার্ন আমাদের যে বায়োলজি তাদের ক্ষেত্রে খুব বড় রোল প্লে করছেন। মনে করবে যে আজকে বায়োলজি এতটা উন্নত হয়ে গেছে, স্টিল দেখো আমি বারবার একটা কথা বলবো, বায়োলজি এতটা উন্নত হওয়া সত্ত্বেও আরো অনেক কাজ দরকার। আজকে যারা তোমরা এই জায়গায় পড়াশোনা করছো বা তোমাদের যে ব্যাচগুলো সারা পৃথিবী জুড়ে, আজকে তোমরা যখন ক্লাস 12-এ পড়ছো, সারা পৃথিবীতে এই ব্যাচটা ক্লাস 12-এ পড়ছে, তাদের মধ্যে কেউ কেউ সায়েন্টিস্ট হবে। তাদের মধ্যে যদি এই নলেজগুলো বেটার ভাবে থাকে তাহলে ইন ফিউচারে আমরা আরো আমাদের রিসার্চ ফিল্ডটাকে, গবেষণার ফিল্ডটাকে আরো উন্নত করে নিতে পারবো। তার জন্য তোমাদের এই বেসিক জায়গাগুলো জেনে রাখা দরকার। আজকে এত জানার পরেও করোনা ভাইরাস, কোভিড ডিজিজ, তাকে আমরা কন্ট্রোল করতে ব্যর্থ হচ্ছি। তারপরে এখানে আমাদের কোনো কমজোরি আছে, আমাদের রিসার্চের কমজোরি আছে। তো এই জায়গাগুলো যেটা আমাদের দেখিয়ে দিল, ইন ফিউচার টাইমে আমরা মাইক্রোবায়োলজি নিয়ে যা পড়াশোনা করবে তোমরা, তারা এই রিসার্চের ফিল্ডগুলোকে সেই এখানেও কিন্তু সেই ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন সেই একই জিনিস কাজ করছে। সেখানে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনের মধ্যে পরীক্ষা নিরীক্ষা করে আরো যদি দেখা যায়, তাকে যদি আরো বেশি ডিটেলে জানা যায়, তখন আমরা খুব অল্প অবস্থাতেই হয়তো ফিউচারেও যদি এরকম কোনো প্যান্ডেমিক্স ডিজিজ ক্রিয়েটেড হয়, তখন সেগুলোকে আমরা বায়োলজিস্টরাই কিন্তু পারবো সেগুলোকে কন্ট্রোল করতে। দেখো আজকে সবাই আমরা তাকিয়ে আছি
একটা ভ্যাকসিনের দিকে। কাদের দিকে? অনলি বায়োলজিস্ট। এখানে ফিজিক্স কেমিস্ট্রির কেউ কোনো কাজ করতে পারে, কেমিস্ট্রির লোকেরা কাজ করতে পারে, তবে মেইনলি বায়োলজিদের রোল সবচেয়ে বেশি। তাহলে আজকে আমরা নিউক্লিয়ার ওয়ারের ফিজিক্স, যারা ফিজিক্স নিয়ে পড়ছে তাদের কথা আমরা জানতে পারি, কিন্তু আজকে নিউক্লিয়ার ওয়ারের থেকেও যেন একটা ডেভাস্টেটিং অবস্থায় হোল ওয়ার্ল্ডে প্যান্ডেমিক রূপে একটা ডিজিজ, একটা ভাইরাস সেটা ডিস্টার্ব করে দিচ্ছে, সেটাকে যদি কন্ট্রোল আমরা বায়োলজির নলেজকে আরো বাড়িয়ে, যারা তোমরা এই নলেজগুলো এখন জানবে তারা ইন ফিউচারে এই ফিল্ডগুলোতে যেতে পারবে, তোমাদের এইভাবে করে কিন্তু সায়েন্স আরো ডেভেলপ হতে থাকে। সেই ডেভেলপমেন্টের জন্য এই যে তিনজন সায়েন্টিস্ট তাদেরকে আমরা স্মরণ করি বা মনে করি। এদের মধ্যে কে? লোভ ছিলেন ফ্রেঞ্চ সায়েন্টিস্ট, এটা খুব ইম্পর্টেন্ট আসে। জেকব মোনাট, এরা দুজন তাদের সহসাথী তারা ছিলেন। ডেভেলপড আ কনসেপ্ট অফ অপারন, অপারন বলে একটা কনসেপ্ট তারা নিয়ে আসেন। এটা কিন্তু রিসার্চ, আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকেরা রিসার্চ ফিল্ডে কাজ করেন, তারা একটা নতুন আইডিয়া দিয়েছেন এবং তাদের জন্য তারা পুরস্কৃত হন। টু এক্সপ্লেইন দ্য রেগুলেটরি মেকানিজম অফ প্রোক্যারিওটস। আজকে আমি তোমাদের বলছি অ্যাজ এ স্যার হিসেবে, আমিও বই থেকে নলেজ দিয়েছি। আজকে আমি সরাসরি বলে দিলাম জিন এক্সপ্রেস করে, কিন্তু আমাদের সায়েন্স বলে কি, তুমি স্টেটমেন্ট করবে না কেন তার পেছনে একটা প্রুফ দিতে হবে। যার পেছনে কোনো প্রুফ কেউ দিতে পারে না সেটা সায়েন্স বলে হয় না। যারা অ্যাস্ট্রোলজি নিয়ে করেন, অ্যাস্ট্রোলজিকে কেউ কেউ সায়েন্স বলে দেন, কেউ কেউ সায়েন্স বলেন না। কারণ কেন বলেন না? তার পেছনে তারা কোনো সেরকম কোনো প্রামাণ্য তথ্য দিতে পারে না, এটা বিলিভের উপরে চলে। কিন্তু সায়েন্স কখনো বিলিভের উপরে চলবে না, সেটা ইমাজিনারি সায়েন্স বা কল্পবিজ্ঞান, সেটার একটা জায়গা আছে। যদিও কল্পবিজ্ঞান কল্পনা করলে তবেই সেটা বিজ্ঞানের রূপ নিতে পারে, সেটা একটা লিটারেচার পার্ট হয়ে গেল। কিন্তু রিয়েল সায়েন্স রিয়েল এক্সপেরিমেন্ট চায়। তাই জেকব, লোভ, মোনাড এরা কিন্তু এই সায়েন্টিফিক একটা এক্সপেরিমেন্ট করে দেখিয়েছিলেন, তারা একটা অপারন কনসেপ্ট দেন। সেই অপারন কনসেপ্টটাকে ইন ফিউচারে সায়েন্টিস্টরা আরো প্রুফ করেন। বোঝা যায় যে লোয়ার অর্গানিজম প্রোক্যারিওটে কিভাবে জিন এক্সপ্রেস করে সেটা যদি বুঝতে পারে, প্রোক্যারিওটিক ইজ আ সেল, প্রোক্যারিওটিকে যদি হতে পারে তাহলে পরবর্তীকালে আরো আমরা এক্সপেরিমেন্ট করে বুঝতে পারবো যে হিউম্যান বডিতেও তাই হবে। তাহলে সেইভাবে প্রোক্যারিওটের তাহলে ফার্স্ট ইনভেনশন ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট। তাহলে সেটাকে নিয়ে আমরা একবার জানবো। এখানে আগে আমরা লেখা বাদ দিয়ে যে ড্রয়িংটা আছে সেই ড্রয়িংটার দিকে তোমাদের একবার কনসেন্ট্রেশন করাই। ধরো এখানে যে দেখতে পাচ্ছ যে একটা থ্রেড মতো আছে, এই থ্রেডটা কি? এই থ্রেডটা একটা ডিএনএ। আর ডিএনএ পার্ট মানে কি? জিন। এটা তোমাদের বারবার বলেছি। এবং এই জিন পার্টের মধ্যে আমি যখন এর আগে তোমাদের একদম প্রথমে আমাদের চ্যাপ্টার শুরু করেছিলাম তখন সেখানে জিনের অনেকগুলো পার্ট বলেছিলাম, জিনেরও পার্ট। সেখানে রেগুলেটর, অপারেটর, এই নামগুলো একবার মনে করে রাখো। পেছনের ভিডিওতে বা যদি স্ক্রিনশট তোমরা নিয়ে থাকো সেখানে দেখবে, সেখানে জিনেরও ছোট 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 পার্টগুলো বলেছিলাম। আমি বলেছিলাম এগুলো পরে কাজে লাগবে। এখানেই সেই কাজে লাগার অংশগুলো এসছে, যে জিনেরও কিন্তু পার্ট। কোনটার নাম মিউটন, রেপ্লিকন, রেকন, মনে আছে নামগুলো? এই নামগুলো ঠিক এখানেও আমরা আসছি, প্রোমোটার, অপারেটর, স্ট্রাকচারাল, দিজ আর অলসো জিন। আমরা জানি একটা ডিএনএ এর মোস্ট অফ দ্য পার্ট ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ মানে ট্রান্সক্রিপশনালি ইনঅ্যাক্টিভ। আর যারা অ্যাক্টিভ, যারা ট্রান্সক্রিপশন করতে পারে, সেখান থেকে এমআরএনএ তৈরি হয়। এমআরএনএ গোটা ডিএনএ থেকে হয় না, এটা বারবার বলেছি। তাহলে সেরকম ভাবে এই জিনের মধ্যে যে পার্টগুলো দেখছি, এই পার্টের মধ্যে আছে প্রোমোটার পার্ট। এই পার্টগুলো তোমরা এরপরে আর খুব সুন্দর করে যখন আমি কনসলিডেট হইতে দেখাবো তখন বুঝতে পারবে। এখন শুধু ইনফরমেশনগুলো নিয়ে যাও। অপারেটর পার্ট, ধরো এখানে একটু পার্ট আছে, দ্যাট ইজ অপারেটর। এখানে একটু পার্ট আছে, দ্যাট ইজ প্রোমোটার। ঠিক আছে? আবার এই গোটাটা এখান থেকে শুরু করে গোটা পার্টটা রয়ে গেছে স্ট্রাকচারাল। এই যে এখানে লিখে দিয়েছি দেখো, স্ট্রাকচারাল জিন। এইভাবে আমরা কিন্তু এই জিন এক্সপ্রেশনটাকে এবার আমরা বুঝতে চলেছি। দেখো ধীরে ধীরে আসবো, এটার মধ্যে বোঝার ব্যাপার আছে, তাই আমরা একটু স্লোলি এগোচ্ছি। Set of many structural genes arranged under a common promoter and regulator, and it is regulated by a common operator. তাহলে গোটাটাই হচ্ছে অপারেটর। একটা সিনেমা হলে দেখবে একজন সিনেমা হলের অপারেটর থাকে, যিনি সিনেমার রিলগুলোকে পরপর সেট আপ করে দিয়ে, আগেকার দিনে ছিল, এখন তো ডিজিটাল সিনেমা এসেছে যেখানে কোনো অপারেটরের ততোধিক দরকার নেই। কিন্তু তোমরা অপারেটরটা বুঝতে পারো, ডিজে, যারা ডিজে থাকে দেখবে তারা গান শোনায়, নানা রকম ডিস্ক তারা চালিয়ে দিয়ে আমাদের মুড অনুযায়ী তারা গান চালিয়ে আমাদের মুডকে ফ্রেশ আপ করে। এটা তাহলে এইভাবে তারাও এক ধরনের অপারেট করছে, তারা ডিস্ককে অপারেট করছে। এরকমই আমাদের টোটাল অপারেটরের স্মল পার্টস আছে, প্রোমোটার, আবার
অপারন আমরা একটা নতুন নাম পাবো, এরকম স্ট্রাকচারাল জিনও পাবো। এবার তাহলে অপারেটর কাকে বলে? অপারেটর ডেসক্রিপশন বা ডেফিনেশনটা খুব সুন্দর করে দেওয়া আছে, তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে অথবা লিখে রাখতে পারো। সিকোয়েন্স অফ ডিএনএ হুইচ ইন্টারাক্ট উইথ রেগুলেটরি প্রোটিন টু কন্ট্রোল দ্য অ্যাক্সেসিবিলিটি অফ প্রোমোটার রিজিয়ন। অ্যাক্সেসিবিলিটি অফ প্রোমোটার রিজিয়ন, কারণ প্রমোট করছে আমাদের। দেখো যখন আমরা এই শব্দগুলো কিন্তু একটু গুলিয়ে যায়, আমি একটা প্রোডাক্ট তৈরি করছি, সেই প্রোডাক্টকে কাউকে প্রমোট করতে হবে। প্রমোটার কিন্তু আজকে ইউটিউবে আমি ভিডিও তৈরি করছি, সেই ভিডিওটাকে আমার কাছে আমি রেখে দিচ্ছি, সেটা কিন্তু কোনো প্রমোশন হচ্ছে না। আমাকে প্রমোট করতে গেলে কোনো একটা অর্গানাইজেশনের কাছে যেতে হবে, যারা কি করবে শুধু আমার ভিডিও নিয়ে চারিদিকে ছড়িয়ে দেবে। দ্যাট আর কল প্রমোটার। তাহলে এই যে জিনটাকেও এক্সপ্রেস করতে গেলে কাউকে একটা লাগবে যে প্রমোট করবে, সে এইভাবে কিন্তু প্রমোটার কনসেপ্টটা আসতে পারে। তাহলে এই যে ওই ছবিটাকে এখানে একবার দেখে দেওয়া হয়েছে, দেখো এই যে এই পার্টটা রয়েছে প্রমোটার, এখানে আছে স্ট্রাকচারাল, এই পার্ট তোমাদের দেখিয়ে দেওয়া হয়েছে। এভাবে জিন এক্সপ্রেশনে আমরা ওয়ান বাই ওয়ান সব শেষে যখন কনসলিডেট হইতে দেখাবো, দেখবে একেবারে তোমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা চলে আসি দ্য অপারনের স্ট্রাকচারটা কি হতে পারে। দ্য স্ট্রাকচার অফ অপারন, দ্য স্ট্রাকচার অফ অপারন। অপারন কনসিস্ট অফ 3 মেইন কম্পোনেন্টস। ব্যাস অপারন, এরপরে দেখবো এগুলো সব পর। আমি বোঝানোর সময় একটু লং বলছি, ব্যাপারটা কিন্তু খুব তাড়াতাড়ি কুইকলি হয়ে যাবে। আমরা 1 2 3 করে বলবো। সবার প্রথমে আমরা প্রমোটার পার্টটাকে নিয়ে এখানে এখন একটু আলোচনা করছি। কিরকম? এখানে প্রমোটারের কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স হয়, সেই ক্যারেক্টারিস্টিকগুলো তোমাদের বলেছি, খুব তাড়াতাড়ি বলবো। ইনিশিয়েট ট্রান্সক্রিপশন, প্রমোটার আগে ট্রান্সক্রিপশনকে ইনিশিয়েট করে। তাহলে আগেই বলেছিলাম ট্রান্সক্রিপশন তারপর ট্রান্সলেশন হবে। অ্যালাউজ আরএনএ পলিমারেজ টু বাইন্ড উইথ ইট। আমরা জানি ট্রান্সক্রিপশনটা করবে কে? আমরা আরএনএ পলিমারেজ। যদি এমআরএনএ করে তখন পলিমারেজ 2 কাজে লাগবে, এটা তোমাদের এর আগে বলেছিলাম। ডিসাইডস, কি ডিসাইড করে? হুইচ জিন টু পার্টিকুলেট ইন এমআরএনএ সিনথেসিস। অর্থাৎ প্রমোটারই ডিসাইড করে যে টোটাল জিনটার মধ্যে ঠিক কোন অংশটাকে এক্সপ্রেস করালে আমার কাজে লাগবে। টোটাল ডিএনএ কাজে লাগে না, তারা ট্রান্সক্রিপশনাল অ্যাক্টিভ নয়। আবার জিনের হোল পার্ট ট্রান্সক্রিপশনাল অ্যাক্টিভ। আবার সেই জিনেরও একটা পার্টিকুলার সেগমেন্ট আছে যাকে স্ট্রাকচারাল জিন বলবে। সেই জিনে কোন পার্টটুকু দিয়ে কতটুকু এমআরএনএ তৈরি করলে সেখান থেকে পারফেক্ট ততটুকুই প্রোটিন দরকার হবে, সেটাকে কন্ট্রোল করে প্রমোটার। প্রমোটার সেভাবে আগে কন্ট্রোল করে নিল। নেক্সট পয়েন্টে পাবো 2 নম্বর পয়েন্ট, দেখো দিয়েছি এখানে আরেকটা। এবার অপারেটর, প্রমোটারের পরে এবার কাজ এলো অপারেটরের। অপারেটরটা কি? ছোট ছোট তোমাদের কিন্তু আলাদা করে এক্সামে হোয়াট ইজ প্রমোটার, হোয়াট ইজ অপারেটর, এইভাবে কিন্তু আলাদা আলাদা কোশ্চেন আসে। এটা যখন পড়তে যাওয়া যায় তাহলে একটার কাজ আরেকটার মধ্যে গিয়ে যদি গুলিয়ে যায় তবে তোমাদের কিন্তু আনসারটা পারফেক্ট হবে না। সেই জন্য আলাদা আলাদা স্লাইডে আলাদা আলাদা পয়েন্ট করে এগুলো দেখানোর চেষ্টা হচ্ছে। এর আগে তোমাদের প্রমোটার দেখালাম, এখন দেখায় রিয়েল অপারেটর কাকে বলে, তার কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, সেই ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা জানবো। দ্য সেগমেন্ট বিটুইন, কোন সেগমেন্ট? ওই যে এক্সপ্রেস সেগমেন্ট, যে সেগমেন্টে দিয়ে এমআরএনএ ক্রিয়েটেড হবে। দ্য সেগমেন্ট বিটুইন প্রমোটার অ্যান্ড স্ট্রাকচারাল জিন। প্রমোটার জিন এক পাশে থাকবে, এক পাশে থাকবে স্ট্রাকচারাল, তার ইন বিটুইনে অবস্থান করবে, সবসময় ইন বিটুইনে। ঠিক আছে, আমি এইভাবে করতে পারি। আমি তোমাদের কাছে একটা ক্লু দিয়ে দিচ্ছি। পোস্ট অফিস, পিও, আমরা পিও পোস্ট অফিস বলি, আমরা ওপি বলি না। পোস্ট অফিস, পি ফর প্রমোটার, ও ফর অপারেটর অ্যান্ড এস ফর স্ট্রাকচারাল। পোস্ট অফিস শিলিগুড়ি, ধরে নাও পোস্ট অফিস শিলিগুড়ি। যদি এইভাবে রাখো, পি ফর প্রমোটার, ও ফর অপারেটর, এস ফর শিলিগুড়ি, যা এস বলেছি সেটা হচ্ছে স্ট্রাকচারাল। তাহলে এইভাবে যদি পরপর আসবো, তাহলে সবার আগে আমি পি বলেছি প্রমোটার, এখন বলছি অপারেটর। ও পার্ট, ও পার্টের ক্যারেক্টারিস্টিক্স, দেয়ার সিচুয়েশনটা কোথায়, তাদের কোথায় সিচুয়েটেড সেটা ঠিক করে, ইন বিটুইনে। তার মানে এখানে কোনটা, এ পাশে রয়ে গেছে একজন, আমি এখানে তোমাদের কাছে ইয়েলো দিয়ে বক্স করে দিচ্ছি। এই যে মাঝখানের পার্টটি রয়ে গেছে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি অপারেটর, মাঝখানে বসবে। আগেরটা পি প্রমোটার, মাঝখানেটা ও, তার রাইট হ্যান্ড সাইডে পড়বে স্ট্রাকচারাল জিন। ঠিক আছে, রেগুলেটরি প্রোটিন বাইন্ডস হিয়ার। রেগুলেটরি প্রোটিন এই জায়গাটায় বাইন্ড করে। রেগুলেটরি প্রোটিনটা কি তোমাদের এরপরে বলবো।
যে প্রোটিনটা পলিমারেজকে কন্ট্রোল করে, পলিমারেজকে স্ট্রাকচারাল জিনের উপর দিয়ে বয়ে যেতে সাহায্য করে অথবা তাকে রুকে দেয়, আটকে দেয়। কোনো একটা কাজ করতে কেউ যাচ্ছে, সেই কাজটা করতে গিয়ে রাস্তার মধ্যে কেউ একজন অবরোধ করে দিল, পথ অবরোধ, সে কি কাজটা করতে পারবে? পারবে না। ঠিক সেরকমই এই অপারেটর পার্টের মধ্যেই একটা আলাদা রেগুলেটরি প্রোটিন, একটা আলাদা প্রোটিন, সেই প্রোটিনটা গিয়ে একটা একদম আমরা গুটকা বলি না, বা তোমরা এখানে ব্লকেজ বলে, সে ব্লকেজ করে দিল। ব্লকেজ করে দিয়ে আরএনএ পলিমারেজকে বললো না তোমার যাওয়া হবে না। আরএনএ পলিমারেজ যদি এগিয়ে যেতে না পারে বা কোনো একটা কাজ করতে কেউ যদি এগিয়ে যেতে না পারে, তাহলে কাজটাও হবে না। সেইভাবে এইভাবে কিন্তু ওই রেগুলেটর প্রোটিন গুটকার মতো আটকে দেয় অথবা খুলে দেয়, আটকে দেয় অথবা খুলে দেয়। আটকে দিলে কাজটা বাধা হয়ে যাবে, যদি সেই প্রোটিনটা খুলে যায় তবে কাজটা হবে, অবরোধটা উঠে গেলে কাজটা হবে। এইভাবে কিন্তু অপারেটরের জায়গায় এটা ভালো করে কাজ করে। আর সবশেষের পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, ক্যাপেবল অফ ফিজিক্যাল অবস্ট্রাকশন। আমি এইমাত্র যেটা বললাম, দ্য ফাংশন অফ আরএনএ পলিমারেজ, ফিজিক্যাল একটা অবস্ট্রাকশন দিচ্ছে, তাকে পথ অবরোধ করে দিচ্ছে, আটকে দিচ্ছে, যেতে দেব না তোমাকে। বিয়ে বাড়িতে একটা বর যাচ্ছে বিয়ে করতে, মেয়ের কাছে যেতে, সেখানে গিয়ে যারা গেট ধরছে তা আটকে দিচ্ছে, না তুমি যদি এত টাকা না দাও যেতে দেবে। টাকার কথাটা আলাদা, তাকে আটকে দেওয়া হচ্ছে। এইভাবে আটকে দেয়, ফিজিক্যালি আটকে দেয়। কোন পার্টটায়? অপারেটর পার্টটা। কে আটকে দেয়? একটা রেগুলেটরি প্রোটিন। এখানে কিন্তু রেগুলেটরি, সেই প্রোটিনটা আবার তৈরি হচ্ছে আরেকটা জায়গা থেকে, সে আরেকটা জিন তাকে সেই রেগুলেটরি প্রোটিনটা বানিয়ে দিয়েছে, সে একদম গুটকার মতো আটকে দিয়েছে, বলছে তোমাকে যেতে দেবো না। এইভাবে করে জিন এক্সপ্রেশনটা কন্ট্রোলড হয়। অর্থাৎ যদি আমি খুলে দিই, পলিমারেজ এগিয়ে গিয়ে তার কাজ করবে, যদি আটকে দিই, পলিমারেজকে যেতেই দেবো না, আটকে যাবে। তাহলে আমি কি করছি? তাহলে এই জায়গায় অপারেটর ও নিজেকে খুলছে বা আটকাচ্ছে, তাহলে কন্ট্রোল করছে না একবারে। তাহলে বুঝতে পেরেছো? আর লাস্টলি তোমাদের আরেকটা পয়েন্টে আসছি, এখানেই দেওয়া আছে দ্য স্ট্রাকচারাল জিন। আমরা যে এখানে রয়ে গেছে দেখো স্ট্রাকচারাল জিন, এই পার্টটা। কোন পার্টটা? এই যে আমি যে কালার দিয়ে গ্রিন দিয়ে করেছি আমি, এই পার্টটা, দিস হোল পার্ট ইজ স্ট্রাকচারাল জিন। এই পার্টটাই হচ্ছে আসল জায়গা। এই স্ট্রাকচারাল জিন দিয়েই আমাদের আরএনএটা তৈরি হবে, সেই আরএনএ থেকেই প্রোটিন তৈরি হবে, সেই প্রোটিন দিয়েই এনজাইম হবে, সেই এনজাইমটাই মেটাবলিকে অ্যাক্টিভ হবে, সেই অ্যাক্টিভ মেটাবলিক এনজাইমটাই আমাদের তৈরি করে দেবে পারফেক্ট প্রোটিন বা আদার অ্যাক্টিভিটিস গুলোকে পারফেক্ট করবে। সেই এনজাইমটা যদি রিলিজই না হয় তাহলে সে কাজটাও হবে না। তাহলে দেখো কিভাবে কন্ট্রোল হচ্ছে। স্ট্রাকচারাল জিন কিন্তু বসে আছে, বাস আমার কোনো কাজ নেই, আমার উপর দিয়ে পলিমারেজ এসে যাক, আমি জিন আমি তৈরি করে দেব আরএনএ, কিন্তু তাকে আমি যেতেই দেব না। তাহলে কাকে আটকে দিয়ে কাজটা আটকানো হচ্ছে? সেই পলিমারেজ 2 কে আটকে দিয়ে, এমআরএনএ কে আটকে দিয়ে আলটিমেটলি জিন তার এক্সপ্রেশনটা আটকে দিচ্ছে। পজিটিভ রেগুলেশন। আর নেগেটিভ রেগুলেশন মানে আমি রেগুলেট করছি না, আমি ছেড়ে দিচ্ছি। রেগুলেটটা পজিটিভ মানে আমি রেগুলেট করছি, আর নেগেটিভ রেগুলেশন আমি নেগেটিভ রেগুলেশন করছি না। এই জায়গাটা বুঝতে হবে, হোয়াট ইজ পজিটিভ, হোয়াট ইজ নেগেটিভ। আমি কিন্তু এটা জিজ্ঞেস করব, তোমাদের প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের। জিনস দ্যাট কোড এমআরএনএ রেগুলেটেড বাই অপারন। অপারন সবার আগে যেটা ছিল, সেই অপারন, টোটাল সিস্টেমটাকে অপারন বলছে, টোটাল সিস্টেমটাকে অপারন সিস্টেম। অপারেটর and operon, it's completely different. Operon is a whole structure and operator is a part of the operon. Part, ছোট্ট part হচ্ছে operator। তাহলে operator is a small unit, operon is a bigger unit। এইভাবে তোমরা মনে রাখতে পারবে। আমি আজকে যেটা তোমাদের ডিটেল পড়াচ্ছি, মনে রেখো, ভালো করে মাথায় নিয়ে যাবে। এটা কিন্তু হাইলি ইম্পর্টেন্ট একটা ক্লাস হতে চলেছে, খুব ডেপথে আছে। যদি একবার এটা বুঝে যাও না, আমাদের যাবতীয় কাজ, গোটা পৃথিবীর সমস্ত কিছু বুঝতে পারবে তোমরা। এই জায়গাটা দিয়ে কিন্তু হায়ার সেকেন্ডারি সিলেবাস এটা দিয়েছে। এই একটা পার্ট ভালো করে বুঝলে তোমাদের বায়োলজির একটা বিরাট অংশ তোমরা পরিষ্কার হয়ে যেতে পারবে। সেজন্য স্লোলি 1 by 1 বুঝিয়ে দিচ্ছে, লাইন বাই লাইন। সেটাকে আরেকটু ডিটেলে তোমাদের সামনে এবার নিয়ে আসি, ডিটেলে আসলে বুঝবে। দেখো অপারেটর আমরা একটু যদি কন্টিনিউ করি, অপারন অকার্স প্রাইমারিলি ইন প্রোক্যারিওটস। তাহলে অপারন স্ট্রাকচারটা আমরা জেকব মোনার যেটা দেখিয়েছিলেন, তারা প্রোক্যারিওটে এক্সপেরিয়েন্স করেছিলেন। আমরা আমাদের ইউক্যারিওটের মধ্যে আরেকটু ডিফারেন্ট, কিন্তু মেইন বেসিক স্ট্রাকচারটা এক। আমি যেরকম বারবার বলে দিই, আজকের দিনে টেলিভিশন, সেটা কিন্তু পুরোনো দিনে জন লগি বিয়ার্ডের টেলিভিশনের আবিষ্কারেরই ফল। তাহলে আজকের টেলিভিশন আর জন লগি বিয়ার্ডের টেলিভিশন তো ডিফারেন্ট কমপ্লিটলি, বাট স্টিল আমরা আবিষ্কারকের যে ক্রেডিট সেটা কিন্তু জন লগি বিয়ার্ডকে দিয়ে থাকি। তাহলে বুঝতে পেরেছো এইভাবে। তাই জেকব মোনার্ডকে তার অপারন সিস্টেমটা উনি দেখিয়ে দিয়েছিলেন বলে
আমরা তার সঙ্গে সিমিলারিটি খুঁজে আমাদের হিউম্যান বিংকেও বুঝতে পারি। আজকে সমস্ত রকমের রিসার্চ ওয়ার্ক এর ভিত্তিতে হয়ে যাচ্ছে। ইচ অপারন হ্যাজ ইটস স্পেসিফিক অপারেটর অ্যান্ড রিপ্রেসার। একটা নতুন পার্ট এখানে তোমাদের সামনে আসলো, রিপ্রেসার। প্রত্যেকটা টার্ম কিন্তু আলাদা আলাদা করে বলতে হবে। দেখো, অপারন আলাদা, অপারেটর আলাদা, রিপ্রেসার আলাদা। এনিথিং রিপ্রেস মানে কাউকে সাপ্রেস করা, চেপে দেওয়া, তাকে রিপ্রেসার বলা হয়। তাহলে রেগুলেটরি প্রোটিন ক্যান বি, রেগুলেটরি প্রোটিন কেমন হতে পারে তার কয়েকটা প্রপার্টি জেনে দিই। অ্যাক্টিভেটর অ্যান্ড রিপ্রেসার। যে কোনো, দেখো রেগুলেটরের প্রোটিন, আজকে আমরা যখন রেগুলেট করি, আমরা একটা ফ্যান রেগুলেটেড করছি, তুমি ডান দিকে ঘোরাচ্ছ ফ্যানের স্পিড বাড়ছে, তুমি বাদিকে ঘোরাচ্ছ ফ্যানের স্পিড কমছে। কে ঘোরাচ্ছে? তোমার বুড়ো আঙুলটা। বুড়ো আঙুলটাকে ডান দিকে ক্লকওয়াইজ ঘোরালে একরকম কাজ করবে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে আরেক রকম কাজ করবে। সেরকম একটা কাজ তাকে অ্যাক্টিভেট করে দিচ্ছে, আরেকটা কাজকে তাকে অ্যাক্টিভেশনটা কমিয়ে দিচ্ছে। ঠিক আছে? তো এইভাবে তাহলে যে কোনো রেগুলেটরি প্রোটিন, যে রেগুলেট করে, রেগুলেটরি প্রোটিন দুটো হাত, একজন বাড়ায় একজন কমায়। অ্যাক্টিভেটর কাজকে এগিয়ে দেবে, রিপ্রেসার কাজটাকে বন্ধ করে দেবে। এই হচ্ছে অ্যাক্টিভেটরের গল্প। তাহলে রেগুলেটরি প্রোটিন দ্যাট অ্যাক্টস অ্যাজ পজিটিভলি অন দ্য অপারন। অ্যাক্টিভেটর, যেটা অ্যাক্টিভেটর পজিটিভ কাজ করবে, অ্যান্ড টার্মড অ্যাজ পজিটিভ রেগুলেটর। আমি কিছুক্ষণ আগে তোমাদের বলেছিলাম পজিটিভ রেগুলেটর, অর্থাৎ সে রেগুলেশন কাজটাকে ভালো করে করছে, কন্ট্রোলটা ভালো করে করছে, ফ্যানের স্পিডটা ভালো করে কমাচ্ছে। তাহলে কম করাচ্ছে, সে হচ্ছে পজিটিভ রেগুলেটর। স্পিডটাকে কম করছে, পজিটিভ রেগুলেটর। মা কান ধরে বকা দিচ্ছে, মা পজিটিভ রেগুলেটর। মা বলছে যা খুশি কর, তুই যা মোবাইল কর সারাদিন, সে নেগেটিভ রেগুলেটর। মা যদি বলছে এটা করিস না, ওটা করাটা খারাপ, অর্থাৎ কেউ তোমাকে বাধা দিচ্ছে, বাধাটা কিন্তু পজিটিভ রেগুলেশন। রেগুলেশনটা আমি ভালো করে করছি, কন্ট্রোলটা ভালো করে করছি। তাহলে দেখো, বাধা দেওয়া মানে কিন্তু পজিটিভ না, বাধা দেওয়া মানে পজিটিভ রেগুলেশন, আর বাধা খুলে দেওয়া মানে নেগেটিভ রেগুলেশন। জল কোনো নদীতে বয়ে যাচ্ছে, সেই জলটাকে তুমি বাধা দিয়ে আটকে দিয়েছো, দিস ইজ এ রেগুলেট করছো, পজিটিভ রেগুলেটর। বাধাটাকে খুলে দিয়েছো, নেগেটিভ রেগুলেটর। এই জায়গাটা কনফিউশন হয় সবার। আমরা ল্যাক অপারেন্টের ক্ষেত্রে দেখবো যে কোনটা পজিটিভ, আটকে দেওয়াটা পজিটিভ না খুলে দেওয়াটা পজিটিভ, এটা নিয়ে আমাদের একটা কনফিউশন আসে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে আমি অনেকগুলো উদাহরণ দিলাম। রেগুলেশন ভালোর জন্য, বলা হয় না যে তোমাকে শাসন করা হচ্ছে কেন, তোমাকে রেগুলেট করা হচ্ছে কেন, ভালোর জন্য, মানে পজিটিভের জন্য। তাহলে নেগেটিভ কিছু করা হয় পজিটিভের জন্য, আটকানো হয় পজিটিভের জন্য, সেটাই হচ্ছে পজিটিভ রেগুলেশন। আর অবভিয়াসলি তার উল্টোটা হয়ে যাবে নেগেটিভ রেগুলেশন। তোমরা এই জায়গা থেকে পরিষ্কার বুঝতে পারো। এবার রিপ্রেসার প্রোটিন কি করবে? নেগেটিভ রেগুলেশন করবে। রেগুলেটরি প্রোটিন দ্যাট অ্যাক্টস অ্যাজ নেগেটিভ অন দ্য অপারন টার্মড অ্যাজ নেগেটিভ রেগুলেটর, অর্থাৎ রেগুলেশন সে করছে না। তাহলে বোঝো রেগুলেটরি প্রোটিন সিনথেসাইজড বা রেগুলেটরি জিন কিরকম, এটাকে আমরা বলছি অফ মোড, অর্থাৎ কোন রকম এনজাইম তৈরি হচ্ছে না, অফ মোডে আছে। এই জায়গাটা খুব ভালো করে সুন্দর করে দেখো। এই যে আমার হোল পার্ট যেটা তোমাদের সামনে আমি তুলে ধরেছি, এটাকে একটা জিন, ডিএনএ এর একটা পার্ট। সেই জিনের মধ্যে যে পোস্ট অফিস বলেছিলাম পি এন্ড ও, দিস ফার্স্ট পি প্রমোটার অ্যান্ড সেকেন্ড পার্টে আছে অপারেটর। আমি বলেছিলাম এই অপারেট পার্টে এসে একটা রেগুলেটরি প্রোটিন এসে জুটছে। সেই রেগুলেটরি প্রোটিনের দুটো অ্যাকশন আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ। এবার এ ওকে বাধা দিচ্ছে, অর্থাৎ মাঝখানে এসে বসে যাচ্ছে, সেখানে বলছে তুমি চুপচাপ বসে যাও, আমি তোমার মাঝখানে এসে, এই যে এখানে বাধা দিয়ে দিল, একদম কমপ্লিট আটকে দিল। আটকে দিয়ে বলছে এই যে ব্ল্যাক কালারের আরএনএ পলিমারেজ আমি লিখে রেখেছি, আরএনএ পলিমারেজকে বলছে তুমি যেতে পারবে না, এখানে যেতে গিয়ে ও আটকে যাচ্ছে, বাধা পাচ্ছে, আটকে যাচ্ছে। সো এখানে কোন রকম কন্ট্রোল, নো এনজাইম, কোন এনজাইম রিলিজ হচ্ছে না। দিস ইজ আ পজিটিভ রেগুলেশন। মোড ইজ অফ, অন মোড নয়। ঠিক আছে? এইভাবে করে আমরা কিছু এক্সপ্রেশন দেখতে পারি। কাজে এই জায়গাটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবার ল্যাক অপারেন্ট সিস্টেমটাকে আরেকটু ডিটেলে তোমাদের সামনে বলে দিই, তারপরে ব্যাপারটা চালিয়ে দেবো, ভালো করে দেখতে পাবে। ল্যাক অপারন অফ ই কোলাই was the first operon to be discovered, named after lactose lac operon। দেখো এটাকে নাম দিচ্ছি অপারেন্টের সঙ্গে, যেহেতু ল্যাকটোজকে দিয়ে আমরা করেছিলাম তাই জন্য তার নাম ল্যাকটোজ অপারন। কারণ ল্যাকটোজটা কি? ল্যাকটোজ হলো একটা ডাইস্যাকারাইড। মনে রাখবে ক্লাস 11-এ তোমাদের কাছে শিখিয়েছিলাম যে গ্লুকোজ এরা মনোস্যাকারাইড,
আবার ল্যাকটোজ, এরা ডাইস্যাকারাইড। তাহলে এখানে আমরা ল্যাকটোজ একটা ডাইস্যাকারাইড নিয়েছি, দুটো তার মধ্যে একটা বন্ড আছে। সেই ডাইস্যাকারাইড যতক্ষণ না মনোস্যাকারাইড হচ্ছে ততক্ষণ সেটা কাজ করে না। তাহলে এখানে ল্যাকটোজ এর উপরে কাজ করা হচ্ছে, তোমাদের পুরো আরো ডিটেলে বলবো, তখন আরো বুঝতে পারবে। ল্যাকটোজের উপরে কাজ করা হয়েছিল বলে এটাকে ল্যাক অপেরন বলে। অপেরন কনসেপ্ট জেকব মোনার দিয়েছেন, তারপরে ল্যাকটোজ নিয়ে কাজ করেছেন আদার বিজ্ঞানী এবং তারাও করেছেন। তাই ল্যাকটোজ অপেরন। রেগুলেশন অফ জিন codes 3 enzyme involved in lactose fermentation or lactose formation. সেই তিনটে এরিয়ার জিন আমরা কে কে তিনটে এনজাইম ছিল তাদের নামগুলো ওয়ান বাই ওয়ান জানবো। দেখো ঠিক আগের মারের মতো তোমাদের আবারও বলেছিলাম, দিস ফার্স্ট পার্ট ইজ প্রমোটার, নেক্সট পার্ট ইজ অপারেটর, লাস্ট পার্ট ইজ স্ট্রাকচারাল। এবার এই স্ট্রাকচারাল যে জিন, এই যে নীল রঙের তোমাদের দেখালাম, স্ট্রাকচারাল জিনের তিনটে পার্ট আছে, 1 পার্ট, 2 পার্ট, 3 পার্ট। নাম্বার 1 ল্যাকজেড, নাম্বার 2 জেড, আমরা এরপরে পাবো পারমিয়েজ, ল্যাক ওয়াই। এই যে জিনগুলো পরপর আমাদের কাছে আসতে শুরু করবে, দিজ আর দ্য স্মল স্মল পার্ট অফ দ্য জিনস, এগুলোকে আমরা এক এক করে আসবো। দেখো ল্যাক অপেরনের পার্টস, যেটাকে আমরা নেগেটিভ রেগুলেশনের ক্ষেত্রে বলতে পারি। রেগুলেটরি জিন, একটা জিনের নাম আই জিন, ইনহিবিটর এখানে কাজ করে। যে রেগুলেটরি জিন তার নাম আই জিন, জিনটার নাম দিয়ে দিয়েছি। আগে রেগুলেশনে দুটো পার্ট অ্যাক্টিভেটর রেগুলেটর পেয়েছিলাম, সেই জিনটার নাম দিলাম এখন আই জিন বা ইনহিবিটর জিন। কোডস ফর রিপ্রেসার, রিপ্রেসার নামে আরেকটি জিনকে সে কোড করে। তো স্ট্রাকচারাল জিনের তিনটে পার্ট আছে, ল্যাক জেড, ল্যাক ওয়াই অ্যান্ড ল্যাক এ। এই তিনটে পর এগুলো কিন্তু একদম মুখস্থ করে ফেলতে হবে। এই পার্টে প্রথম পার্টগুলো বারবার বলেছি। ল্যাক জেড পার্ট থেকে যে এনজাইমটি তৈরি হবে তার নাম বিটা গ্যালাক্টোসাইডেজ, মেন এনজাইম। বিটা গ্যালাক্টোসাইডেজ কি করবে, ওই যে প্রথমে বলেছিলাম ল্যাকটোজ যে ডাইস্যাকারাইড, তাকে ভেঙে দুটো মনোস্যাকারাইড করে পড়বে, গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। মনোস্যাকারাইড যখনই হবে তখন সেটা ইউজেবল হবে। যদি ডাইস্যাকারাইড থাকে সেটা প্রোক্যারিওটের জন্য ইউজেবল না। তাহলে যতক্ষণ না বিটা গ্যালাক্টোসাইডেজ তৈরি হচ্ছে ততক্ষণ সেটা ল্যাকটোজই থাকবে, ডাইস্যাকারাইডই থাকবে। বিটা গ্যালাক্টোসাইডেজ এসে তাকে কেটে দিয়ে মনোস্যাকারাইড বানাবে এবং কাজের উপযুক্ত করবে। আর ল্যাক ওয়াই পার্টটা হচ্ছে পারমিয়েজ নামে একটা এনজাইম সে ক্রিয়েট করবে। পারমিয়েজ কি করে, যে অ্যাকশনের বা সেলের মধ্যে এনজাইমটাকে একেবারে ভেতরে নিতে সাহায্য করে। এবার ল্যাক এ, যেটা ট্রান্স অ্যাসিটাইলেজ বলা হয়, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট নাম। ল্যাক এ পার্টে ট্রান্স অ্যাসিটাইলেজ নামে আরেকটা এনজাইম ক্রিয়েট করবে, যার পারফেক্ট কাজ এখনো বিজ্ঞানীদের মধ্যে অনেক রকমের সন্দেহ আছে। কেউ বলেন সেটাকে পথ দেখিয়ে নিয়ে যেতে সাহায্য করে, এনজাইমটাকে কাজ করাতে উদ্বুদ্ধ করে বা ট্রান্সপোর্ট করে, এরকম অনেক কাজ। তাই বলা হয় যে কোনো বইতে লেখা থাকে এর কাজ এখনো কমপ্লিটলি নোন না। কিন্তু ল্যাক জেড কমপ্লিটলি বিটা গ্যালাক্টোসাইডেজ করে, যেটা রিয়েল কাজ করে, আর ল্যাক ওয়াই ভিতরে প্রবেশ করিয়ে দিতে সাহায্য করে। তাহলে বুঝতে পেরেছো, ইনক্রিজ পারমিয়েবিলিটি, যে তোমাদের কাছে বলে দিয়েছে পারমিয়েবিলিটিকে ইনক্রিজ করে দেয়। আচ্ছা চলো এরপর আমরা নেক্সট পার্টে চলে যাই। ল্যাক অপেরনের ফাংশনে রিপ্রেসার ইজ সিনথেসাইজড বাই আই জিন অল দ্য টাইম। একটা রিপ্রেসার মানে যে রেগুলেটর করছে, রিপ্রেসার প্রোটিন যে রিপ্রেস করছে। একটা ওই যে হলুদ রঙের প্রোটিনটা দেখিয়েছিলাম, এই যে এখানে দেখছো, এই প্রোটিনটা না রিপ্রেসার প্রোটিন। এই রিপ্রেসার প্রোটিনটা তৈরি করছে কি আই জিন। জিনটা কোথায় আছে, জিন আছে আমার ডিএনএ এর পার্টে। সেখান থেকে যে আই জিনটা, সে যে রিয়েল যে প্রোডাক্টটা তৈরি করলো তার নাম রিপ্রেসার প্রোটিন। সেই প্রোটিনটাও কিন্তু একটা, সেটাও তৈরি হয়েছে ট্রান্সলেশন পদ্ধতিতে, এর আগে তৈরি করেছে। রিপ্রেসার বাইন্ড টু অপারেটর অফ এ ল্যাক অপেরন, ল্যাক অপেরন মানে অপারেটর করে গেল। ঠিক তখনই এই যে আমি এখানে তোমাদের এখন গ্রিন কালার দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই যে রয়ে গেছে গ্রিন কালার দিয়ে দেখালাম, এর নাম হচ্ছে, একটু বড় করে দেখাই, তার নাম কি, তার নাম হলো পলিমারেজ। পলিমারেজকে দেখো যেতে দিচ্ছে না, আটকে দিচ্ছে। এবার আরএনএ পলিমারেজ ইজ প্রিভেন্টেড টু ফর্ম ট্রান্সক্রিপশন
of the template strand to the RNA, অর্থাৎ এইভাবে সে তাকে আটকে দিচ্ছে। ল্যাকটোজ ইজ provided to growth medium of E. coli in absence of glucose. Permease transport lactose into the cell. কাজে আবার বলেছিলাম পারমিয়েজ ওটাকে ভিতরে নিয়ে যেতে সাহায্য করে। Lactose provide growth medium of the E. coli in absence of glucose. এই জায়গাটা তোমরা লাইনটাকে একটু ধরে থাকো, কারণ আমি এরপরে যে স্লাইডটা দেখাবো তখন তোমাদের ব্যাপারটাকে ক্লিয়ার হবে। কারণ আমি বলেই দিই, তখন তোমাদের বুঝতে আমি তাড়াতাড়ি স্লাইডটা দেখাবো, ব্যাপারটা বোঝো যে কোন কথাটা এখানে বলা হয়েছে। ল্যাকটোজ ইজ প্রোভাইডেড টু গ্রোথ মিডিয়াম অফ ইকোলাই ইন অ্যাবসেন্স অফ গ্লুকোজ। মানেটা কি? একটা বাটি আছে, তুমি ধরে নাও সেই বাটির মধ্যে ইকোলাইয়ের জন্য ফুড দেওয়া আছে, সেই ফুডের মধ্যে কি আছে? গ্লুকোজ আছে, আবার ল্যাকটোজ। ল্যাকটোজ মানে দুধ, মিল্ক। ল্যাকটোজ তো মিল্কে থাকে, মিল্ক এবং তার সঙ্গে ফ্রি গ্লুকোজ দেওয়া আছে। এবার একটা ব্যাকটেরিয়া কি করবে? গ্লুকোজ তো মনোস্যাকারাইড, ও সবার প্রথমে এনার্জি ইনটেক করবে, ব্যাকটেরিয়া এনার্জি নেবে, ব্যাকটেরিয়া সে মাল্টিপ্লিকেশন করবে, নিজেকে সংখ্যায় বাড়াবে, ব্যাকটেরিয়া সেল ডিভিশন হবে। সে গ্লুকোজকে, মেন ফুডকে সবার প্রথমে নিয়ে নেবে। গ্লুকোজ তার কাছে প্রেফারেবল ফুড। কিন্তু যদি গ্লুকোজ না দেওয়া যায়, যদি গ্লুকোজ শেষ হয়ে যায়, মিডিয়ামের মধ্যে গ্লুকোজ আমি দিলাম না, গ্লুকোজ খেতে 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 অর্থাৎ ইউটিলাইজ করতে করতে গ্লুকোজ শেষ হয়ে গেল, তখন কে পড়ে আছে? তখন ল্যাকটোজ পড়ে আছে। ল্যাকটোজ আবার ডাইস্যাকারাইড, সেই ডাইস্যাকারাইডকে আবার আমাকে ভাঙতে গেলে তখন লাগবে কে? একটা এনজাইম। সেই এনজাইমটার নাম কি? বিটা গ্যালাক্টোসাইডেজ। এইবার সেই এনজাইমটা যখন দরকার পড়বে, ঠিক তখনই রিপ্রেসার প্রোটিনকে খুলে যেতে হবে এবং পলিমারেজ এগিয়ে যাবে, বিটা গ্যালাক্টোসাইডেজ তৈরি হবে। বিটা গ্যালাক্টোসাইডেজ এসে ল্যাকটোজকে ভেঙে দুটো মনোস্যাকারাইড করবে এবং সেই মনোস্যাকারাইড থেকে গ্লুকোজ গ্যালাক্টোজ থেকে ইকোলাই আবার তার এনার্জি নেবে। কিন্তু যখন দরকার নেই, একটা মিডিয়ামে গ্লুকোজও আছে, ল্যাকটোজও আছে, তখন ল্যাক অপারেন্ট সিস্টেমটা কি হবে? ল্যাক অপারেন্ট সিস্টেমটা তখন কাজ করবে না। অপারেন্ট সিস্টেম তখন করবে কি? তখন সেটা রেগুলেট করে যাবে যে আমার ফালতু এনজাইম তৈরি করে কি লাভ আছে। তখন সে আটকে থাকবে, যে হলুদ রঙের প্রোটিনটা দেখছো, এটা আটকে থেকে সে রেগুলেট করে যাবে, পজিটিভ রেগুলেট করে যাবে। বলবে যতই বিটা আমার মিডিয়ামে, খুব ভালো করে শোনো, একটা মিডিয়ামের মধ্যে ল্যাকটোজ আছে, সেই ল্যাকটোজটা আমার ইউটিলাইজ দরকার নেই তো, আমার গ্লুকোজ আছে তো, গ্লুকোজ যখন আছে তখন গ্লুকোজ দিয়ে কাজ চালাই। তখন কি করব? ফালতু ফালতু বিটা গ্যালাক্টোসাইডের এনজাইম তৈরি করে আমার কি লাভ আছে? কোনো লাভ নেই। বিটা গ্যালাক্টোসাইডকে তখন বন্ধ করে রাখতে হবে। বিটা গ্যালাক্টোসাইড বন্ধ কি করে করবে? ওই যে রিপ্রেসার প্রোটিন, ওই রিপ্রেসার আইজিন দিয়ে রিপ্রেসার প্রোটিন করবে কি? একদম অপারেটর সাইডের মধ্যে আটকে ধরে বসে থাকবে এবং পলিমারেজ যে আছে, পলিমারেজকে পুরোপুরি আটকে দেবে, বলবে তোমার দরকার নেই বিটা গ্যালাক্টোসাইডেজ তৈরি করার, কারণ আমি খাওয়াটা খাচ্ছি আমার গ্লুকোজ থেকে। এবার গ্লুকোজ খেতে 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 গ্লুকোজ শেষ, তখনই একটা পজিটিভ একটা সিগন্যাল আসবে। সিগন্যাল এসে বলবে তুমি হেঁটে যাও। কে? ওই যে হলুদ প্রোটিন এখানে দেখালাম যে ছোট্ট করে যা প্রোটিনের টুকরোটি, সে বলবে আমি হেঁটে গেলাম, সরিয়ে গেলাম। যেই সরিয়ে যাবে তখনই আমাদের এই যে পলিমারেজ আছে, সেই পলিমারেজ এইখানে সোজা বেরিয়ে যাবে এবং এখান থেকে বিটা গ্যালাক্টোসাইডেজ তৈরি করবে, পারমিয়েজ তৈরি করবে, ট্রান্সঅ্যাসিটিলেজ তৈরি করে এবার ল্যাকটোজকে সে ভেঙে গ্লুকোজ গ্যালাক্টোজ করে দেবে। তাহলে দেখো, যখন দরকার পড়লো তখন জিন এক্সপ্রেস করলো, যখন দরকার পড়লো না জিন এক্সপ্রেস করলো না। দরকার পড়লো না কখন? গ্লুকোজ অলরেডি আছে। দরকার পড়লো কখন? গ্লুকোজ শেষ। ইন অ্যাবসেন্স অফ গ্লুকোজ শেষ হয়ে গেল, ঠিক তখনই কাজ করা শুরু করবে। শুরু করে তখন রেগুলেশন উইল বি নেগেটিভ রেগুলেশন, অর্থাৎ আমার আর কন্ট্রোলের দরকার নেই। এইভাবে করে কিন্তু জিন এক্সপ্রেশন আরো বেটার ভাবে তোমাদের যখন পুরো স্লাইডগুলো দেখাবো তখন ব্যাপারটাকে আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। ল্যাকটোজ অ্যাক্টস অ্যাজ ইনডিউসার। ছোট ছোট ল্যাকটোজের মলিকুল, সেগুলি ইনডিউসার হিসেবে কাজ করবে। এই যে বাইরের থেকে দেখছো ল্যাকটোজের মলিকুল, ইনডিউসার। ল্যাকটোজ বাইন্ডস টু দ্য রিপ্রেসার, রিপ্রেসারের সঙ্গে বাইন্ড করবে। এই যে দেখো, এই রিপ্রেসারের সঙ্গে বাইন্ড করে গেল, এই যে বাইন্ড করে গেল। and repressor is inactivated এবং রিপ্রেসার পার্টটা ইনঅ্যাক্টিভ করে দেবে। যেই এই যে কে থাকলো, অর্থাৎ অ্যালোল্যাকটোজ বলবে, অ্যালোল্যাকটোজ যেই বাইন্ড করে যাবে, এ আর এখানে বাইন্ড করতে পারবে না।
এই যে এই জায়গায় সে বাইন্ড করতে পারছে না কেন? দেখো এখানের অ্যারোটার যা সাইজ আর এখানের অ্যারোর যা সাইজ, সেই অ্যারো তো বড়, এর সঙ্গে তো আটকে যেতে পারছে না। দেখা বোঝানোর জন্য বোঝালাম তোমাদের, অ্যারো দিয়ে তো হয় না, এখানে অ্যারোটা বোঝানোর জন্য। অর্থাৎ কেন সে নিজের অ্যারোর সাইজটা বড় করে ফেললো? এই যে গ্রিন কালারের ছোট ছোট ডটগুলো দেখছো, এগুলো কিন্তু আসলে ইনডিউসার। অর্থাৎ সেই ইনডিউসারটা প্রোটিনের পেছন দিকে গিয়ে আমাদের অ্যালোস্টেরিক রিজিয়ন বলে একটা জায়গা আছে, সেখানে গিয়ে তার স্ট্রাকচারটাকে চেঞ্জ করে দিচ্ছে। প্রোটিনের স্ট্রাকচার চেঞ্জ করার সঙ্গে সঙ্গে অপারেটর এর মধ্যে সে বাইন্ড করতে পারছে না বলে তখন এই রাস্তাটা পুরো ক্লিন হয়ে যাচ্ছে। এই দেখো প্রোমোটার এদিক থেকে বেরিয়ে চলে এসছে, অর্থাৎ সে তিনটে এনজাইম তৈরি করে ফেলেছে। কি নাম? এই যে তিনটে এনজাইম নাম্বার 1 অর্থাৎ ল্যাক জেড পার্ট বিটা গ্যালাক্টোসাইডেজ, ল্যাক ওয়াই পার্ট পারমিয়েজ, ল্যাক এ পার্ট ট্রান্স অ্যাসিটাইলেজ তৈরি করলো। কেন? এখানে বাইন্ড করতে পারলো না, জায়গাটা ক্লিন হয়ে গেল, খালি হয়ে গেল। ঠিক এখান থেকে খালি, আস্তে আস্তে এই জায়গাটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরএনএ পলিমারেজ বাইন্ডস টু প্রমোটার and continue with transcription synthesis of the enzymes takes place। কোন এনজাইমস? যাদের নাম অলরেডি বলে দিয়েছি, বিটা গ্যালাক্টোসাইডেজ, পারমিয়েজ এন্ড ট্রান্সঅ্যাসিটাইলেজ। এভাবে তার কন্ট্রোলটা হয়। দেখো এই জায়গাটায় তোমাদের বারবার দেখিয়ে দিচ্ছি যে এখানে কন্ট্রোল হয়ে গেছে, অর্থাৎ দিস কন্ট্রোল ইজ কল্ড পজিটিভ রেগুলেশন। এনজাইমস বিটা গ্যালাক্টোসাইডেজ হেল্পস ইন হাইড্রোলাইসিস অফ ল্যাকটোজ, গ্লুকোজ অ্যান্ড গ্যালাক্টোজ। এটা তোমরা আগেই বলে দিয়েছি, এটা ভালো করে বুঝতে পারবে, এরপরে শর্টে দেখাবো। When lactose present, repressor again bind to the operator and RNA polymerase transcription is blocked. The regulator is positive regulation। খুলে যাওয়া নেগেটিভ রেগুলেশন, আবার ব্লক করে দেওয়া হচ্ছে, এই যে আবার ব্লক করে গেছে এই জায়গাটা, ঠিক এই জায়গাটা দেখো আবার ব্লক হয়ে গেছে, এই জায়গাটা আবার ব্লক হয়ে গেছে। দিস রেগুলেশন ইজ পজিটিভলি রেগুলেটেড হচ্ছে। দিস রেগুলেশন কমপ্লিট বলে দিলাম, এই রেগুলেশনটা পজিটিভলি রেগুলেট হচ্ছে। তো এইভাবে পজিটিভ অ্যান্ড নেগেটিভ রেগুলেশন কন্ট্রোলড হয়। তাহলে চলো এরপরে আমরা একটা স্লাইড তোমাদের সামনে তুলে ধরবো, যাতে এই এতক্ষণের করা যে জিন এক্সপ্রেশন বা ল্যাক অপারেন্ট সিস্টেমটি এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, তোমাদের কাছে আরো পরিষ্কার হয়ে যাবে। চলো ল্যাক অপারেন্ট সিস্টেমের যে স্লাইডগুলো তোমাদের সামনে আমি দেখাবো বলেছিলাম, সেটা এখন একটু নিয়ে এসেছি তোমাদের সামনে। দেখো ল্যাক অপারেন্টের বেসিক সিস্টেম কি? জিন এক্সপ্রেশন ইন প্রোক্যারিওটস। দেখো ল্যাকটোজ দুরকম হয়, গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ, মাঝখানে একটা বন্ড লেগে আছে। এই বন্ডটা ব্রেকআপ করে দেয় কে? বিটা গ্যালাক্টোসাইডেজ। এবার বিটা গ্যালাক্টোসাইডেজটা তৈরি হবে কোথা থেকে? ল্যাক জেড পার্ট থেকে, এর আগেই তোমাদের বলে দিয়েছি। ল্যাকটোজ মেটাবলিজমের মধ্যে ল্যাকটোজ ইনডিউসিং অ্যাক্টিভিটি বা ইনডিউসেবল অ্যাক্টিভিটি, তিনটে নাম দেখা যাচ্ছে, বিটা গ্যালাক্টোসাইডেজ, পারমিয়েজ, ট্রান্স অ্যাসিটাইলেজ। সুইচটা এখানে কন্ট্রোল করছে, যেরকম কন্ট্রোলার বলেছিলাম। দেখো উইদাউট ল্যাকটোজ, ল্যাকটোজ যদি না থাকে, অর্থাৎ কি আছে? শুধু গ্লুকোজ আছে, তখন কি হবে? রেগুলেশন থাকবে, রিপ্রেসার জিন তৈরি হবে, সেটা এখানে চলে এলো, চলে এসে অপারেটরের সঙ্গে বাইন্ড করে গেল এবং এখানে পলিমারেজ এসে বসবে। দেখো পলিমারেজ আটকে যাচ্ছে এবং যে গ্রিন পার্টে আছে সেই পার্টটা দিয়ে কোনো এনজাইম তৈরি হচ্ছে না। এটা হচ্ছে উইদাউট ল্যাকটোজ, অর্থাৎ গ্লুকোজ যখন আছে তখন আমাকে ওয়েস্টেজ আর করার দরকার নেই, বিটা গ্যালাক্টোসাইডের দরকার নেই, অলরেডি আমার কাছে গ্লুকোজ আছে, গ্লুকোজ দিয়ে আমার কাজ, অর্থাৎ ব্যাকটেরিয়া তার ডাইজেশনগুলো তার বডির মেটাবলিজম করে যাচ্ছে। এবার মেটাবলিজম করতে করতে গ্লুকোজ শেষ হয়ে গেল, তখন কি হবে? দেখো এইভাবেই তারা স্টপ করে যাচ্ছে, এটা বলে দিলাম আগের কথাটাই। এরপরে উইদাউট ল্যাকটোজ, ল্যাকটোজ যখন থাকবে না, দেখো তার শেপটা দেখো কিরকম ছিল, রিপ্রেসার জিনের শেপটা দেখো, এই যে রিপ্রেসার জিন তার শেপটা দেখছো। এরপরে আমরা দেখব রিপ্রেসার জিনের শেপটা কি হয়ে গেল, অর্থাৎ অ্যালোল্যাকটোজ যে আছে ওই যে গোল করে সে পেছনে ঢুকে গিয়ে তার শেপটা চেঞ্জ করে ফেললো বলে অপারেটর জিনের সঙ্গে সে আর লাগতে পারছে না। ফলে এখান দিয়ে এখন আরএনএ পলিমারেজ এগিয়ে চলে যাবে, বিটা গ্যালাক্টোসাইডেজ, তারপরে পারমিয়েজ, তারপরে ট্রান্সঅ্যাসিটাইলেজ তৈরি করবে। এইভাবে আমাদের বিটা গ্যালাক্টোসাইডেজ আবার ওই ল্যাকটোজ আমাদের তাকে দুটো ভাগে ভাগ করে দেবে, গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ, এবং আবার ব্যাকটেরিয়া তার ফুড ইনটেক করতে শুরু করবে। আরেকটা এক্সাম্পল তোমাদের সামনে দিয়ে দিই, এটাকে বারবার দিচ্ছি। অন অ্যান্ড অফ মোডে এই তিনটে এরিয়া দেখতে পাচ্ছ, প্রোমোটার অপারেটর জেড ওয়াই এ,
রিপ্রেসার জিন বসে গেছে, বারবার দেখাচ্ছি, রিপ্রেসার জিনের সঙ্গে গিয়ে আরএনএ পলিমারেজ পুরো বের করে দিচ্ছে 3টে এনজাইম, অর্থাৎ সে রেগুলেশন করছে না। আরেকটা এক্সাম্পল দিয়ে দিই, রেগুলেটরি জিন, রিপ্রেসার প্রোটিন, দেখো এরপরে ল্যাক ও বা অপারেটরের মধ্যে বসে গেল, বসে গিয়ে ল্যাগ প্রমোটার এখানে কি হচ্ছে, বসে গেছে, অর্থাৎ কোনো কিছু রিলিজ হচ্ছে না। কিন্তু যখনই উঠে গেল এখানে অ্যালোল্যাক্টোজ এসে, এই যে অ্যালোল্যাক্টোজ ছোট ছোট দেখতে পাচ্ছ নিচের দিকে, এদের চেঞ্জ করে দিচ্ছে শেপটাকে, শেষ করে গিয়ে এবারে যেহেতু লাগতে পারলো না, সোজা পলিমারেজ এগিয়ে যাচ্ছে আরএনএ পলিমারেজ এবং আমাদের এমআরএনএ তৈরি করে দিচ্ছে। এমআরএনএ 3টে পার্ট থেকে বিটা গ্যালাক্টোসাইডেজ, পারমিয়েজ, ট্রান্সঅ্যাসিলারেজ তৈরি করছে। এইভাবে আমাদের কিন্তু পুরো ল্যাক অপারেন্ট সিস্টেমটা চলে যায়। এটাকেই এরপরে তোমরা বই থেকে একটু পড়ে নেবে। তোমাদের কাছে শেষ করলাম ল্যাক অপারেন্টের পার্টটি। আশা করি ভালো লাগবে। এটাকে যদি বই আরেকবার পড়ে নাও আমাদের কথাগুলো শুনে নেওয়ার পরে, তাহলে গোটা ব্যাপারটা তোমাদের কাছে আরো পরিষ্কার হয়ে যাবে।